হ্যালো এভরিওয়ান, হ্যালো 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 হ্যালো। সব কিছু ঠিকঠাক আছে? শুনতে পাচ্ছ? এভরিওয়ান, হ্যালো 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 হ্যালো। সব কিছু ঠিকঠাক আছে? শুনতে পাচ্ছ? ওকে, হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শীত চলে আসলো না? অবশেষে শীতের দিন চলে আসলো। আচ্ছা, একটু দেখি সবাই শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। লেট মি চেক। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে আশা করছি। ফাইন। ওকে, তাহলে সবাই একটু তোমরা তোমাদের জানাইও তোমরা ঠিকঠাক আছে কিনা, সব কিছু শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে মোটামুটি সব কিছু ক্লিয়ার। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ভার্সিটি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল ইয়ার সিরিজের ইংলিশের তৃতীয় লেকচারে। আমরা এর আগে দুইটা লেকচারে প্রায় 100 ডিফারেন্ট কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করেছি। সেখানে ছিল আমাদের গ্রামার, ছিল লিটারেচার, ছিল ভোকাবুলারি এবং আমাদের যেই লিটারেচারের যে বিভিন্ন টপিক যেগুলো আসলে আমাদের বিভিন্ন ভার্সিটিতে, যেমন ধরো হচ্ছে জাবিতে অথবা হচ্ছে রাবিতে বা চবিতে প্রশ্ন আসে, ওই টাইপের লিটারেচার প্রশ্ন কিন্তু আমরা ক্লাসে ধরে ধরে বুঝে বুঝে সলভ করেছি। আজকে আমরা আরও কিছু প্রশ্ন আমরা এখানে দেখব। আজকে যে প্রশ্নগুলো আসলে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের এগুলো থেকে হুবহু কমন পাবা, অথবা এই কনসেপ্টগুলো আজকে আমরা যে বিশ্লেষণ করা পড়াবো ইনশাল্লাহ এই কনসেপ্টগুলো থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। সো সবাই একটু একটা কাজ করো, তোমার যে বন্ধু বান্ধবী যারা আছে, হ্যাঁ তাহলে একটু সবাইকে নক দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, ফোনে চার্জ নাই, চার্জে লাগিয়ে বা ক্লাস করো, অথবা হচ্ছে তুমি আসলে হচ্ছে কী করতে পারো, তুমি অন্য কোনো ডিভাইস নিতে পারো, তোমার বাবার ফোন বা মায়ের ফোন অথবা ল্যাপটপ থাকলে সেটা নিতে পারো। কারণ হচ্ছে আমরা কিন্তু সময় মতো ক্লাসটা শুরু করার ব্যাপারে আমরা বেশ প্রত্যয়ী। হ্যাঁ, তাহলে সবাই আমরা 1 মিনিট টাইম নিচ্ছি। আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 9টা 8 বেজে গেছে, যদি একটু লেট হলো আজকে, কারণ তোমাদের মাহিম ভাইয়ের ক্লাস ছিল, ওইটা শেষ না করে আসলে শুরু করা যাচ্ছিল। ওকে, আসো ভাইয়া। ভাইয়া অন্য ভার্সিটি তো রিটেন নাই, যেমন ধরো এবছর খুলনায় রিটেন আছে, ঠিক আছে। সো তুমি যদি ঢাকা ভার্সিটি এবং খুলনায় এই দুইটা পরীক্ষা না দাও, তাইলে তুমি রিটেন বুলেটিন বলতে আমি বলবো যে রিটেন বুলেটিনের ক্লাসগুলো কিন্তু শুধু রিটেনের জন্যই না, প্যাসেজ থেকে যে ভার্সিটিতে প্রশ্ন আসে, যেমন ধরো চবিতে প্যাসেজ থেকে প্রশ্ন আসে, গুচ্ছে প্যাসেজ থেকে প্রশ্ন আসে। তাই আমরা যেহেতু রিটেন বুলেটিন ক্লাসগুলোর মধ্যে প্যাসেজও সলভ করাচ্ছি, সো আমার মনে হয় যে তুমি যদি অ্যাটলিস্ট স্লাইডটাও পড়ে ফেলতে পারো, যদি ক্লাস করার সময় বা তোমার মতো ওই রকম স্কোপ না থাকে, তাহলে বলবো যে শুধু স্লাইডটা চাইলেও তুমি রিভিশন দিয়ে ফেলতে পারো। ওকে ভাইয়া, আচ্ছা চলো ভাইয়া, আমরা তাহলে আর সময় না করে না শেষ মানে সময় ক্ষেপণ না করে আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। ভাইয়া শীতের কাপড়, হ্যাঁ আসলে এসি চালিয়ে ক্লাস নিতে হয়তো দেখা যায় গলা বসে দেবেন, আমি চা নিয়ে নিলাম। আসো, ওকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আসলে এই সময়টায় গত 72 ঘন্টা থেকে শুরু করে আরও বেশ কিছুটা সময় যাবৎ আমরা আসলে বেশ চরমভাবে একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। পুরো বাংলাদেশ আসলে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মাঝখান দিয়ে আছে, যেটা হচ্ছে ভূমিকম্প। আমরা আসলে এর আগে এরকম ভূমিকম্প আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা নাই যে এত মানে এত কম্পন ভূমিকম্পে এত ভয়ঙ্কর আমি এর আগে আমার বুঝের হওয়ার যেই অভিজ্ঞতা আমার যে বয়সে আমি কখনোই দেখি নাই। তাই কখন কি হয় বলা যায় না। গতকাল ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, ঢাকার মধ্যে মানুষ মারা গেছে, ঢাকার বাইরে মানুষ মারা গেছে, ইভেন একদম ডিরেক্ট অ্যাটাকে তো মানুষ মারা গেছেই, এগুলো থেকে হার্ট অ্যাটাক করে হার্ট ব্লক করে অনেক মানুষ
পরবর্তীতে মারা গেছে। আমি এরকম শুনেছি এবং আমার এক্সপিরিয়েন্স আছে যে গতকালই আমার একটা ফ্যামিলির সাথে কথা হচ্ছিল একটা কাজে, সেটা হচ্ছে আমি বিকাল বা সন্ধ্যার দিকে বললো যে উনি একেবারে যে কোনো ভূমিকম্পর কারণেই মারা গেছে ব্যাপারটা এরকম না, বাট একটু বয়স্ক ছিল, ভূমিকম্পের কারণে হার্ট অ্যাটাক করছে এবং কয়েক ঘন্টা পরে আসলে মারা গেছেন। সো এগুলো আসলে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে আলামত দেখাচ্ছেন যে আমরা আল্লাহর পথ থেকে, স্রষ্টার পথ থেকে, পরম করুণাময় রবের পথ থেকে আমরা যে আসলে দিন দিন দূরে সরে যাচ্ছি। আমরা যে আমাদের প্রিন্সিপালস, নৈতিকতা, আমাদের যেই মূল দায়িত্বগুলো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন সেগুলো থেকে যে আমরা আসলে সরে যাচ্ছি, এটার একটা হয়তো আলামত তিনি দেখাচ্ছেন। আমরা সবাই আল্লাহর পথে থাকবো, ইমানের পথে থাকবো, যার যার ধর্মে যেরকম বলা আছে সেই ধর্ম অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্রষ্টার প্রতি অনুগত, কৃতজ্ঞ থাকার জন্য। ওকে, চলো শুরু করছি। সকলের জন্য সবাইকে যেন আমরা যেন সুস্থ থাকি সেই কামনা করে আমরা ক্লাসটি আজকে শুরু করছি, ঠিক আছে? আসো, প্রথম প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্ন দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ, বাবা কি বলছে? মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। ওকে, অনেক মানুষ সোশ্যাল মিডিয়া চালাবেন। হ্যাঁ, আমার শেষ হতে হতে 10:30 বাজবে সন্ধ্যায়। হ্যাঁ, আমাদের সাথে কতজন? 365 হ্যাঁ, এটা একটু প্যারা লাগে। আজকে আবার সন্ধ্যায় ভূমিকম্প হয়েছে, বলো। বলতেছে 2বার ভূমিকম্প হয়েছে 1 মিনিটের ব্যবধানে। হ্যাঁ, বাবারে কি একটা অবস্থায় আছি। 2বার হয়েছে, কি একটা সমস্যা। ওদের বলে দাও কালকে তাহলে সন্ধ্যা 6টায় নিব আমি। আগামীকাল ফারিয়াপুর ক্লাস হচ্ছে সন্ধ্যা 6টায় হবে, ঠিক আছে? তোমাদের ফাইনাল ফাইট সিরিজের ক্লাস 5 to 8 লেকচার। হ্যাঁ, তোমরা না সরি 9 to 12 রাইট। ইংলিশ আজকে যেরকম ছিল, সো আগামীকাল জিকের যেই তোমাদের 9 থেকে 12তম লেকচার পর্যন্ত আছে ওটা দেখে আসবে, ঠিক আছে? জেমিন কি আপু চলে আসছে তোমাদের সাথে দেখা করতে। আসি আপা। যাবো না, 2টা ক্লাস দিছি, আবার কালকে 2টা ক্লাস। আমারও আজকে 2টা হবে, এইটা ক্লাসে 2টা হবে। সো কালকে আবার আমার আবার রেস্ট আছে, আপুর আবার 2টা ক্লাস, আমার কালকে রেস্ট, কালকে নাই। আসবেন তাহলে? যদি ক্লাস দিতে চাই তাহলে দেখা যাবে কোনো স্কোপ আছে কিনা, তাহলে দিব আর কি। কোনো স্কোপ থাকলে ক্লাস নিব কালকে একটা। ওকে, দেখা যাক, যদি স্কোপ থাকে তোমাদের সাথেও দেখা হয়ে যেতে পারে, বলা যায় না কখন কি হয়ে যায়, কারণ অ্যাডমিশন সামনে, যে কোনো সময় ক্লাস হয়ে যেতে পারে। দেখা গেলো রাতে 10টায় তোমাদের ক্লাস দিয়ে দিছি একটা। ক্লাস 8-এর বুঝছো, এদের অনেক কিছু ইনক্লুড করছে, সংবিধান ইনক্লুড করছে, তারপরে আগে তো ছিল না, আগে রাষ্ট্র অত ব্যবস্থা, ছিল না। মানে 8 প্রপার এগুলো একটু কম বুঝবে না, বলো। ওই যে মন্ত্রী পরিষদ, রাষ্ট্র ব্যবস্থা, কঠিন জিনিস, আইন বিভাগ, বিচার বিভাগ, ইউনিয়ন পরিষদ, এগুলো পড়াইলাম এতক্ষণ ধরে। না তো কিছু তার আসলে মানে দিলেও কিছু করার নাই, আসলে দিয়ে আস্তে আস্তে আপগ্রেড করবে আর কি। আমরা যেমন যেটা ছিলাম ছোটকালে 8-এর সময় আমরা ছিলাম বাচ্চা, কিন্তু এখন কিন্তু এই পোলাপাইন পাক না, তাই না? ক্লাস আটকে গেছে কই? আপু চলে আসছে। আপু আটকায় গেছে কেন? না, চলতেছে তো। হ্যাঁ, ঠিক আছে তো ভাইয়া, আটকায় যায় নাই। হয়তো তোমার নেট একটু ইস্যু হইতে পারে, একটু রিফ্রেশ দাও, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। আমি নাই আপু কি এই তোরা ক্লাস কর, আমি থাকতে তোরা খালি কমেন্ট করবে আমারে নিয়া। আপু কি স্কুলে যাবেন? এই বিজয় কুণ্ড মার দেবো, বাসায় দেবো, বাসায় দেবো। আপু তো হচ্ছে শিশু, ছোট বাচ্চা, শিশু শাহপুরান, ও কিন্তু আমাদের পাওয়ার প্লে স্টুডেন্ট ছিল। অনেকটাই পরিচিত, মানে নামগুলো পরিচিত, আমি হয়তো এভাবে নাম ইয়া করি না। আমি তো মোটামুটি অর্ধেক তো আপনার চিনি। সেম কালার, ও আচ্ছা, আজকে সেম কালার। আরে তাই তো, ও নীল নীল মানে উপরে এটা আমার সোয়েটারটা মিলে গেছে। আবার আপনার ওই যে ওড়না এবং আমার টি-শার্টও কিন্তু মিলে গেছে কালার, সেম কালার। রাহুল, বাহ, তোরা যে তোদের চলছে কোথায় যায়। ই গট ইট রাইট। শামজুক্তার মতো আপু বিজয় কুণ্ডর খোঁজ নাই, বিজয় কুণ্ড কমেন্ট করছে, তাই আমি কমেন্ট দেখতেছিলাম। যে ঈশামণি একটা কমেন্ট করছে, এটা ওইটা ঈশামণি ডিস্টার্ব, আপু ডিস্টার্ব। মোরসালিন, এই যে মোরসালিন, এই যে মোরসালিন হচ্ছে আমাদের ওই যে হিস্ট্রিতে 184 ওটা এসেছে। ও আচ্ছা, ওই ফাইন আমাদের পাওয়ার প্লে স্টুডেন্ট আমাদের। আপু আমাকে চিনে নাই, কেডা কয় এটা? অনামিকা জান্নাত। আজকে প্রতিদিনই আমি ঢুকি সবার ক্লাসে, দেখছো? আপু তো ডিস্টার্ব করে, ইচ্ছা করে ডিস্টার্ব করে। আচ্ছা, তোমরা ক্লাস করো, দেখা হবে কালকে ইনশাআল্লাহ। যাও ইনশাআল্লাহ। ওকে, আমাকে চিনেন না। টাটা, গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।
আসো তাহলে প্রথম কোশ্চেন আমরা একটু দেখি যে কি বলছে, খেয়াল করো। প্রথমে বলেছে যে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। দেখো আমি বারবার বলছি আজকে ক্লাসে আমি যে কয়টা প্রশ্ন পড়াই প্রত্যেকটা প্রশ্নর আমি একদম ইন ডিটেলস বিশ্লেষণ করব। এতে যেটা হবে ওই প্রশ্নটা পারার সাথে সাথে কনসেপ্টটা তোমার মনোযোগ দিবা। তোমরা এখানে এইটা ভাবার দরকার নেই যে ভাই আজকে আপনি 10টা প্রশ্ন পড়াইছেন, 20টা পড়াইছেন, 30টা পড়াইছেন, 40টা 50টা, না। আমি চেষ্টা করব আমার আয়োজন থাকবে যতটা প্রশ্ন পড়াবো তার একদম ইন ডিটেলস আলোচনা করব, এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব, যেন এইটা তোমার আসলে কনসেপ্টটা তোমার মাথার মধ্যে গেঁথে যায়, ঠিক আছে? ওকে ভাই, আমরা প্রথম প্রশ্নে আলোচনায় আগাচ্ছি। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করে? ফেক নিউজ বা মিথ্যা তথ্য, ভুল তথ্য ছড়ায়। হুইচ, যেগুলো ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেই তথ্যগুলো কিনা সেই তথ্যের যে সোর্স আছে, তার যে গোড়া আছে, সেইটাকে যদি ভালোভাবে সতর্কতার সাথে যাচাই বাছাই করা যায় তাহলে সেটা আইডেন্টিফাই করা যায় যে এটা ভুল নিউজ নাকি সঠিক নিউজ। তোমরা দেখো না, তোমরা দেখো যে বিভিন্ন নিউজ ছড়াইলে পরে আবার একটা ওই যে ফ্যাক্ট চেকার বা ফ্যাক্ট স্ক্যানার নামে একটা ওয়েবসাইট আছে, তারা কি করে, তারা ওই ছবিটাকে স্ক্যান করে যে এটা আসলেই কি ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছবি কিনা। তোমরা দেখেছো না এরকম যে অনেক সময় এমন হয় যে দেখো অমুক চলে আসছে, তমুক করে ফেলছে, অমুকে বিশাল মিছিল দিয়ে ফেলছে, অমুকে দেশে চলে আসছে, এরকম করে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভিডিও ছড়ায়। দেখা যায় বিশাল বড় মিছিল, তবে এই মিছিল হয়েছে 2016 সালে। পরে ফ্যাক্ট স্ক্যানার কি বলে যে এই মিছিল হয়েছে আসলে এটা কোনো প্রত্যাবর্তনের মিছিল না, এটা হচ্ছে 2016 সালের একটা ছবিকে এখন দিয়ে মিলাই দিচ্ছে। এই যে ভুল তথ্য ছড়ায়, এই তথ্যগুলো কি করা যায়? এগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে কিভাবে? এগুলোর সোর্সকে যদি যাচাই বাছাই করা হয়। তাহলে প্রশ্ন আসে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ। ওকে, কথাটার দিকে খেয়াল করো, অনেক মানুষ। তাহলে আমার সাবজেক্টটা কি আছে বলো তো ভাইয়া? আমার এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, রাইট? তাহলে মেনি পিপল আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা জানি, আমরা ভয়েস চেঞ্জে পড়েছিলাম যে যখন সাবজেক্ট নিজে কাজ করে তাহলে সাবজেক্টে কিসে আছে? সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্মে, রাইট? প্লুরাল ফর্মে আছে, প্লুরাল। সাবজেক্ট কিসে আছে? প্লুরাল নাউন। ওকে, তাহলে আমার ভার্বটা কি হবে? আমার সে অনুযায়ী ভার্বটাও কিন্তু প্লুরাল অনুযায়ী হবে। আচ্ছা, তাহলে আমরা জানি কি, আমরা জানি যেই কাজটা প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত যেই কাজ হয় সেটা কোন টেন্সে হয়? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেই কাজটা প্রতিনিয়ত হয়, হ্যাঁ, সচরাচর কাজ হলে, সচরাচর, হ্যাঁ, সচরাচর যদি বোঝায়, খেয়াল করো, সচরাচর যদি কোনো কাজ হয় তাহলে সেটাকে কি বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি বলে বলতো ভাইয়া? সচরাচর কোনো কাজ হলে, সচরাচর বা প্রতিনিয়ত যে কাজটা হয়, প্রতিনিয়ত বা সচরাচর কোনো কাজ হলে তা কোন টেন্স হয় বলতো? তা প্রেজেন্ট ইনডেফিনিট, তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আমি পড়াইছি কিন্তু ক্লাস এগুলা টেন্স হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন এই কথাটা কিন্তু বাস্তব সত্য কথা, যে জিনিসটা সবসময় ঘটে এটা কিন্তু ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস না। তাহলে আমরা কন্টিনিউয়াসগুলো বাদ দিব। একটা হচ্ছে আর স্প্রেডিং, আর এখানে আর স্প্রেড কিন্তু তোমার প্যাসিভ হয়ে গেছে। এখন বলছে এই যে মানুষরা কি করে? তারা ভুল তথ্য ছড়ায়। তাহলে সাবজেক্ট যদি কাজ করতে পারে, কি বললাম, একটা বাক্যের মধ্যে যে সাবজেক্ট আছে সে যদি নিজে কাজটা করে তাহলে সেটা প্যাসিভ হবে না, সেটা অ্যাক্টিভ। যেমন মানিক ভাই আমাদেরকে ইংরেজি পড়ায়, তাহলে মানিক ভাই কাজ করে এই জায়গার মধ্যে, তাহলে এটা অ্যাক্টিভ। আর যদি বলো আমাদেরকে ইংরেজি পড়ানো হয়, কে পড়ায় সেটা বলো নাই, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে মেনি পিপল, এই পিপলরাই তো ফেক নিউজ ছড়ায় নাকি? তার মানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কাজটা করতেছে, অ্যাক্টিভে হবে অ্যান্সার, তাহলে প্যাসিভে অ্যান্সারটা হবে না। এবার আসে আমরা পরের অংশে। তাহলে কি পাচ্ছি? স্প্রেড, দুইটা উত্তর আমরা পাচ্ছি, রাইট? তাহলে এখানে অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ আছে। এবার আমরা দ্বিতীয় ক্লজে দেখবো। দ্বিতীয় ক্লজে কিন্তু খেয়াল রাখতে হবে, যতটা ক্লজ আছে ততটা ক্লজ তোমাকে কি করতে হবে? প্রুফ চেক করতে হবে যে প্রত্যেকটাই কি অ্যাক্টিভে আছে, নাকি প্রথমটা অ্যাক্টিভ দ্বিতীয়টা প্যাসিভ, নাকি প্রথমটা প্যাসিভ দ্বিতীয়টা অ্যাক্টিভ, প্রথমটা সিঙ্গুলার পরেরটা প্লুরাল। এরকম সবগুলো জায়গায় তোমাকে অবভিয়াসলি আইডেন্টিফাই করা লাগবে। এবার আসি আমরা
মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, হুইচ, যেগুলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউনটা আমাদের এখানে আছে, এটা কি একটা রিলেটিভ প্রোনাউন, রাইট? এটা কি একটা রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনটা কাকে কানেক্ট করেছে? এটা কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়া, রিলেটিভ প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টকে, সে কোন নাউনের জন্য বসেছে, যেগুলো যাচাই বাছাই করতে হবে। তাহলে কি যাচাই বাছাই করবা? তুমি ফেক নিউজকে যাচাই বাছাই করবা, রাইট? তাহলে ফেক নিউজ, রাইট? তাহলে খেয়াল করো, ফেক নিউজ। আমরা পড়েছিলাম আমাদের ক্লাসে যে নিউজ শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, নাউনের ক্লাসে পড়াইছিলাম। তাহলে নিউজ কি দেখতে এস থাকলে এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাই না? এখন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নিউজ। নিউজ ড্যাশ বাই চেকিং। তাহলে নিউজকে আইডেন্টিফাই করবা নাকি নিউজ নিজে কাউকে আইডেন্টিফাই করবে? ভাবো একটু। এই বাক্যের সাবজেক্টকে হুইচ, হুইচ যেহেতু রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্টটা হবে সাবজেক্ট। তাহলে কে? নিউজ। তাহলে নিউজ কি কাউকে আইডেন্টিফাই করতে পারে? যদি পারে তাহলে অ্যাক্টিভ। নিউজ যদি কাউকে আইডেন্টিফাই না করে, বরং অন্য কেউ, অন্য কোনো প্রতিষ্ঠান, সরকার, কর্তৃপক্ষ, কোনো অ্যাপ, কেউ যদি এটাকে আইডেন্টিফাই করে, তাহলে এটা কিন্তু স্পেসিফিক অ্যান্সার লিখতে হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই বাক্যে অ্যাক্টিভ কেন? কারণ মেনি পিপল তারাই ফেক নিউজটা ছড়িয়েছে বা ছড়ায়। এখানে বলেছে নিউজগুলোকে আইডেন্টিফাই করা যায়, নিউজ কিন্তু নিজেকে আইডেন্টিফাই করে না। তাহলে এই পার্টটাতে কিন্তু অ্যান্সার হবে প্যাসিভে। তাহলে প্যাসিভে কোনটা আছে? আইডেন্টিফাই আছে অ্যাক্টিভে, আর ক্যান বি আইডেন্টিফাইড আছে প্যাসিভ অ্যান্সার। তাহলে কোনটা হবে? ক্যান বি আইডেন্টিফাইড। দেখো, তুমি যৌক্তিক বিবেচনাটা এই জায়গায় করবা। বারবার বলছি যে একটা প্রশ্ন শেখা মানে একটা প্রশ্নই শেখা না। এই প্রশ্নের ভেতরে যত গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আছে, উই উইল ট্রাই টু সলভ অল দ্যাট এক্সপ্লেনেশনস। ওকে, তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর দ্বিতীয়টা অ্যাক্টিভে আসবে না, তাহলে দ্বিতীয়টা কি আসবে? প্যাসিভে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার। তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি? মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে ওই তথ্যের যে সোর্স আছে, এইটাকে যাচাই বাছাই যদি সতর্কভাবে করা যায়, তাহলে ওই নিউজটাকে আইডেন্টিফাই করা যেতে পারে। ওকে, আমরা বুঝেছি সবাই? আমরা কি সবাই বুঝেছি? আমরা কি সবাই বুঝেছি? ভাই একটু জানাবা প্লিজ। হ্যাঁ, সবাই একটু ভাইয়ের সাথে তোমরা একটু কোঅপারেট করো প্লিজ। কারণ হচ্ছে আমি তোমাদের বারবার বলেছি, আমি ক্লাসে যখন পড়াইছি, প্রাইভেট ব্যাচে পড়াইছি, আমি বারবার বলেছি যে আমার ক্লাসে কোনো স্টুডেন্ট যদি না বুঝে বা তারা যদি রেসপন্ড না করে, আমার আসলে ক্লাস নিতে খুব কষ্ট হয়। কারণ আমি চাই তোমরা প্রত্যেকটা প্রবলেম বুঝো, প্রত্যেকটা প্রবলেম তোমরা আসলে মানে খুব ভালোভাবে সলভ করো, আমি এটাই চাই। এবং তোমরা না বুঝলে আমি প্রয়োজন এটা আবার আলোচনা করবো, তাই না? আমি কিন্তু সেই রকম মানুষ, আমি কিন্তু সেই রকমভাবেই পড়ানোর চেষ্টা করি যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন আ সিঙ্গল কোয়েশ্চেন, then I will repeat the solution. I will repeat the lecture. বুঝেছি, রাইট? ভাইয়া একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি ইংলিশে কথা বলেন। রাজদাস, if all my students would understand my speaking, that would be better for me to speak, okay? And not all the students are from English background or English version background, so it will be a little tougher for them to understand all the lecture. So I'll have to compromise here. I'll have to continue the class just between English and বাংলা। আমাকে বাংলা ইংলিশের মাঝখানে চালাইতে হবে, বুঝছো? ওকে, আমরা আগেই, হ্যাঁ, আশা করছি ক্লিয়ার, তোমরা মোটামুটি বেশিরভাগ অ্যান্সারই বুঝছি এসেছে। সো উই ক্যান মুভ অন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটা খুঁজে বের করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল স্ট্রাকচার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসে পড়েছিলাম, উইথ আ ভিউ টু, অথবা লুক ফরওয়ার্ড টু। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু। ওকে, আমরা স্ট্রাকচারটা একটু দেখবো কি আছে। লুক ফরওয়ার্ড টু, খেয়াল করো, আমরা কিছু ফ্রেজ লিখবো। খেয়াল করো, মাইন্ড, একটু লিখে ফেলো সবাই। কিছু ফ্রেজ এবং ওয়ার্ড আমরা লিখবো। মাইন্ড, উড ইউ মাইন্ড,
উড ইউ মাইন্ড, তারপর আছে আমাদের ধরো লুক ফরওয়ার্ড টু, তারপর আছে কি আমাদের উইথ এ ভিউ টু, বি অ্যাকাস্টম টু বা বি কমিটেড টু, অথবা অ্যাকাস্টম টু, be used to, cannot help। দেখো এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে যদি ভার্ব আসে, ওই ভার্বটা হবে আইএনজি যুক্ত ভার্ব। কি হবে? ভার্বটা হবে আইএনজি যুক্ত ভার্ব। সবাই একটু নোট রাখো। কি বললাম ভাই বলো তো? মাইন্ড উড ইউ মাইন্ড, হ্যাঁ মাইন্ড উড ইউ মাইন্ড, look forward to, with a view to, be committed to, accustomed to, be used to, cannot help। তাহলে বি মানে কি? এখানে দুইটা শব্দ আমি বি লিখেছি, এই বিটা বোঝার চেষ্টা করো। যদি দেখো কমিটেডের আগে কি আছে? বি আছে, এর মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, এগুলা ঠিক আছে। তাহলে এগুলো যদি দেখো তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত অ্যান্সারটা হবে। তাহলে আসো, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট। তাহলে লুকিং ফরওয়ার্ড টু এর পরে কি আছে এখানে? ভার্বের বেস ফর্ম। তাহলে অ্যান্সার আমরা নিব না। তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরের যে ভার্বটা আছে সেটা আইএনজি যুক্ত হতে হবে, সেই অ্যান্সারটা আমরা নিব। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। তাহলে এইখানেও কি আছে? এইখানে আবার কি আছে? V1 বা ভার্বের বেস ফর্ম। তিনি আসো, শি ইজ লুকিং ফরওয়ার্ড মিটিং, ভার্বটা ঠিক আছে, কিন্তু এখানে ছোট্ট একটা মিস আছে, ভুল আছে, মানে ফ্রেজটাতেই ভুল আছে। তাহলে আমরা জানি কি? লুক ফরওয়ার্ড টু একটা টু প্রিপোজিশন কিন্তু শেষে আছে, বুঝছো? ফ্রেজটা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু হবে না। তাহলে কি বলছে? শি ইজ লুকিং ফরওয়ার্ড, তাহলে এইখানে একটা মিসিং আছে, টু, রাইট? তাহলে টু যদি মিসিং থাকে তাহলে ফ্রেজেরই তো ভুল, তাই না? তাহলে এই তিনটা ভুল। শেষেরটা একটু দেখি, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তাহলে খেয়াল করো এখানে টু আছে, আবার কি মিটের সাথে ভার্বের আইএনজি আছে, তাহলে কোনটা হবে? উত্তরটি নাম্বার। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, সে তোমার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে। লুক ফরওয়ার্ড টু মানে চেষ্টা করা, ওয়েট করা, কারোর জন্য অপেক্ষা করা, কোনো কিছুর জন্য। তাহলে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, VVI দিয়ে রাখো। এটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এবং এটা ভার্সিটি অ্যাডমিশনে কোনো না কোনো ভার্সিটিতে ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নটা পাবা। আমি আজকে বলেছি আজকের ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক কমন থাকবে। ঢাবিতে হতে পারে, রাবিতে হতে পারে, জবিতে, জাবিতে, গুচ্ছে, চবিতে, যেখানেই পরীক্ষা দাও, আজকের এই প্রশ্নগুলো থেকে তোমরা অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোয়েশ্চেন এই প্যাটার্নগুলো থেকে ইনশাল্লাহ পাবা, বুঝছো? ঠিক আছে, ওকে। গেট ইউজ টু হবে না? হ্যাঁ, গেট ইউজ টু হবে, আমি লিখি নাই, জাস্ট বি ইউজ টু, গেট ইউজ টু আরও আছে, যেমন ওর্থ হতে পারে, তারপর হচ্ছে ধরো কি বলা যায়, নো ইউজ হতে পারে, ইট ইজ নো ইউজ, ঠিক আছে? আরও কয়েকটা ফ্রেজ আছে। সো মোস্ট অফ দ্য ইউজ এগুলো যেহেতু আমি এগুলো লিখে দিলাম, হ্যাঁ আরও কিছু কিন্তু থাকবে। আচ্ছা আসো ভাইয়া, চলো আমরা তার পরের টাইপটা আগে। হ্যাঁ, কি বলছে? I just my homework before my parents came home. কি বলছে খেয়াল করো, I just my homework মানে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, দিস দ্য ওয়ার্ডটা ফিনিশ। আমি আমার ল্যাপটপটা মানে একটু শ্যাডো আসতেছে, রাইট? আমি ল্যাপটপ এই পাশে রাখি, কমেন্টটা আমি এই পাশ থেকে পড়ি। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো কিন্তু ভাইয়া পড়ি, এর জন্য কিন্তু আমার ল্যাপটপ আছে সামনে একটা। হ্যাঁ, আশা করছি এখন আর ঝামেলাটা হবে না। দেখো তো এখন শ্যাডোটা আসে কিনা, সাদা একটা শ্যাডো দেখি একটু, এখন আসার কথা না, রাইট? হ্যাঁ রাইট, এই তো সুন্দর, এখন প্রশ্ন আরও ভালো বোঝা যায়। সরি ভাইয়া, আমি দেখতেছিলাম না যে তোমাদের একটা শ্যাডো আসতেছিল। হ্যাঁ, চলো ভাই আমরা তার পরেরটা আসি। হ্যাঁ আসো, কি দেখিয়েছে দেখো, আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর মাই প্যারেন্টস কেম হোম। এইটা যে কত কমন একটা স্ট্রাকচার, টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। ওকে, আচ্ছা আসো আমরা একটু চিন্তা করি কি বলেছে। আমরা পারফেক্ট টেন্সের 2টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, 2টা। তাহলে পারফেক্ট টেন্সের আমাদের 2টা স্ট্রাকচার কি বলো, আমরা একটু যদি একটু আলোচনা করি, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটারের। তাহলে বিফোরের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন এবং আফটারের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন দেখো। আমরা জানি আমাদের পাস্ট পারফেক্টের সাথে সম্পর্ক আছে আরেকটা টেন্সে, সেটা কি? সে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট সবাই মনে রাখো,
বিফোর মানে কি? পূর্বে বা আগে। তাহলে বিফোরের আগের সেন্টেন্সটা হবে পারফেক্ট, বিফোরের পরেরটা হবে হচ্ছে ইনডেফিনিট। আফটারের অর্থ কি? পরে, তাহলে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, উল্টাটা হবে ইনডেফিনিট। তাহলে মাথায় রাখতে হবে পাস্ট পারফেক্ট আমাদের দুইটা টেন্সের সম্পর্ক, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সবাই একটু ভাইয়ের সাথে নোট করো, লিখো, খাতায় মনোযোগ দিয়ে লিখো, যাই করো, বাট ভাইয়ের সাথে একবার মনোযোগ দাও। পাস্ট পারফেক্টে আমাদের দুইটা স্ট্রাকচার। পাস্ট পারফেক্টের সম্পর্ক কয়টা টেন্সের সাথে? দুইটা। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অপর পাশে যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট পারফেক্টটাকে আমরা মূল টেন্স ধরে চিন্তা করি যদি, তাহলে বিফোর অর্থ কী ভাই বলো তো? বিফোর অর্থ পূর্বে বা আগে, তাহলে পারফেক্টটা হবে পূর্বে, উল্টাটা হবে ইনডেফিনিট, যেটা বাকি থাকবে এটা ইনডেফিনিট। আফটার অর্থ কি? পরে, তাহলে পরেরটা হবে পারফেক্ট, উল্টাটা হবে মানে আগেরটা হবে ইনডেফিনিট। শেষ। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি জায়গায়, তাহলে আমার বিফোর অর্থ আগে, তাহলে এই পাশে আগে বা পূর্বের ক্লজটা কি হবে? এই ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এর পরেরটা কি হবে? উল্টা যেটা বাদ আছে, তাহলে আমরা এখানে লিখবি, আর আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে উল্টা পাশে যে ক্লজটা আছে সেটা কি হবে? নিশ্চিতভাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এইটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, এবং এই পাশেরটা আমাদের কি হচ্ছে? আফটারের পূর্বেরটা, এটা হচ্ছে কি আমাদের পাস্ট ইনডেফিনিট। ওকে ওকে, তাহলে ভাইয়া আমরা একটু মনে হয় আমরা বেশ সহজ হয়ে গেল এবার আমাদের বোঝাটা। বিফোর এর পরেরটা কি দেওয়া আছে? কেম হোম, রাইট? তাহলে এটা কিসে আছে আমাদের? কেম, V2 তে আছে, পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা যদি আমাদের V2 তে হয়, মানে আমরা যদি বলি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট, তাহলে এইটা নিশ্চিতভাবে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি পাচ্ছি আমরা? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলো তো? বলো কি? সে হচ্ছে হ্যাড প্লাস V3। কি পাই? হ্যাড প্লাস V3। ওকে, তাহলে হ্যাড প্লাস V3 খোঁজো। হ্যাড ফিনিশড, শুধু ফিনিশড, এটা পাস্ট ইনডেফিনিট। হ্যাজ বিন, হ্যাজ তো পাস্টে নাই। হ্যাড বিন ফিনিশড আবার পেসিভ হয়ে যায়। তাহলে পেসিভ কেন করবো? আমি নিজেই তো আমার হোমওয়ার্কটা করছি নাকি? সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে সেটা পেসিভ করার কোনো দরকার নাই। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অ্যাক্টিভে হ্যাড ফিনিশড। বুঝছো? সহজ না কঠিন বলো তো ছোট্ট বাবুরা? এই ভাই একটু চা খাচ্ছে, কিছু মনে করো না। হ্যাঁ, ভাইয়ের এখানে এসি চলে তো না, আমার গলাটা বসে যাবে। সোনামণিরা বলো তো, বুঝছো? অনেক তো এখানে উল্টা অ্যান্সার দিছো তোমরা, কিন্তু তোমরা অনেকে এখানে ফিনিশ দিছো। ফিনিশড কেন দিছো? ফিনিশড কেন ফিনিশ দিছো? ফিনিশ তো হবে না, কারণ দুইটাই কি পাস্ট হবে না? একটা পাস্ট সিম্পল, একটা পাস্ট পারফেক্ট হবে, তাই না? একটু মনে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে ভাইয়া। পরীক্ষা আগে আসছে, এখন কিন্তু এরকম পাগলামি অ্যান্সার দিলে হবে না, ঠিক আছে? এখন একটু বুঝে শুনে, একটু মানে মাথায় রেখে অ্যান্সার করবা, বুঝছো? এখন আর কোনো পাগলাটে অ্যান্সার দেওয়া যাবে না, এখন আর মানে গরমিল করা যাবে না। অল্প কয়টা দিন টাইম আছে, প্লিজ বি ভেরি ফোকাসড, ভেরি অ্যাটেন্টিভ, ভেরি কেয়ারফুল টু দ্য ক্লাস। ওকে, শেষ সময়টা রিভিশন দাও, যাই করো একটু মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? ওকে, আসি পরের কোয়েশ্চেন। আসো। ওকে, এটা ভেরি ইজি, একটু আগে পড়ে আসলাম। ওই যে মাইন্ড শব্দটা পড়েছি না, উড ইউ মাইন্ড? উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো? আপনি অনুগ্রহ করে, উড ইউ মাইন্ডের বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে কোনো কাজ করা। দ্য উইন্ডো, আপনি অনুগ্রহ করে জানলাটা একটু খুলে দিবেন কি? একজন কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি কি একটু প্লিজ কাইন্ডলি আপনি একটু জানলাটা খুলে দিবেন। ধরো তুমি দূরে আছো, ওনাকে বলতেছো যে কিছু দেখা যাচ্ছে, জানলাটা খুলে দেন, বা গরম লাগতেছে, জানলাটা একটু খুলে দেন। তাহলে এই যে রিকোয়েস্ট করার যে ব্যাপারটা, এটা উড ইউ মাইন্ড দেওয়া হয়। আমরা একটু আগেই পড়লাম যে আমরা কিছু শব্দ আমরা এর আগে স্লাইডে লিখেছিলাম, এখানে আবার কিছু নতুন শব্দ লিখবো। হ্যাঁ, তাহলে আমরা আরও কিছু জিনিস শেখা হবে। আমরা কি পাচ্ছি এখানে? মাইন্ড, উড ইউ মাইন্ড। আমরা এর আগের ক্লাসে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলো পড়েছিলাম। আমরা এখানে লিখি গেট গেট ইউজ টু। ওকে, বি ইউজ টু লিখেছিলাম, গেট ইউজড টু। তারপরে আসো হচ্ছে বি ইউজ টু তো লিখেছি, তারপর আর কি আছে আমাদের? ওর্থ। ওকে, ইট ইজ নো ইউজ। ওকে, এটা আর কোনো দরকার নেই, ইট ইজ নো ইউজ। তাহলে কি পাচ্ছি আমরা? মাইন্ড, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু,
ওয়ার্থ ইট ইজ নো ইউজ। তাহলে এগুলোর পরে কি হবে, এগুলোর পরে যখন ভার্বটা আসবে সেই ভার্বটা বসবে কি ভাইয়া বলো দেখি, এটা প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসবে। বুঝছো না, কঠিন লাগতেছে? ইজি জিনিস তাই না, ইজি একদম। তাহলে উড ইউ মাইন্ড, তাহলে এটার পরে কি হচ্ছে, মাইন্ডের পরে ভার্বের আইএনজি যুক্ত একটা ফরম্যাট অ্যান্সারটা হবে। তাহলে ভার্বের আইএনজি ফরম্যাট কোনটাতে আছে, ভার্বের আইএনজি আছে ওপেনিং, টু ওপেন, ওপেন, টু হ্যাভ ওপেনড, না বাকি কোনোটাই সঠিক উত্তর হওয়া পসিবল না। উত্তর কোনটা, 1 নম্বর ওপেনিং। তাহলে সহজ জিনিস, কারণ কি, কারণ আমরা জানি এখানে সূত্রটা এরকম, মাইন্ড, ডু ইউ মাইন্ড, ওয়ার্থ ইট ইজ নো ইউজ, তারপর হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর হচ্ছে মাইন্ড, এই শব্দগুলোর পরে যে ভার্বটা আসে সরাসরি এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করা হবে। মাঝখানে টু, হ্যাভ বা অন্য যে কোনো কিছু দিলেই সেই উত্তরটা সঠিক হচ্ছে। তাহলে সহজ জিনিস কোনটা হবে, উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার, তাই না? আসো পরের কোশ্চেনে যাই আমরা। 5, শামিন ইজ মাই কলিগ। টেন্স থেকে আসা প্রশ্ন, ভেরি ভেরি ক্রুশাল একটা কোয়েশ্চেন, ভেরি ক্রুশাল। আইড হ্যাশ হিম ফর 10 years, আমি তাকে 10 বছর যাবত চিনি। একটু উত্তর করে দেখি, একটু সবাই একটু অ্যান্সার করে দেখি, একটু ভাবো। এই প্রশ্নটা তোমাদের পড়ানো হয়েছে, হ্যাঁ এইটা সবাই জানা উচিত যারা অ্যাডমিশনে এবং প্রাইভেট বেস থেকে যারা আজকে ক্লাসে জয়েন করেছো তোমরা জানার কথা, কারণ আমি এটা ক্লাসে সলভ করেছি, এক্স্যাক্টলি এই প্রশ্নটাই সলভ করেছিলাম প্রাইভেট বেসের ক্লাসে। বলো কি হবে? বলো তো একটু দেখি প্রশ্নটা। একজন বলেছো যে ভাইয়া ওয়ার্থ ইট ইজ নো ইউজ এগুলো হয় জানতাম না। অবশ্যই তোমাকে পড়তে হবে, অ্যাডমিশনে এগুলো জানা অবশ্যই দরকার, হ্যাঁ এগুলো কিন্তু জানতে হবে। একজন বলছো ঘোলা দেখায় না ভাইয়া, আমার এখানে তো ঘোলা দেখাচ্ছে না, আমি তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি। ঘোলা তো দেখাচ্ছে না আমার এখানে, আমি তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি। বলো তো কেন? তোমাদেরকে ইন্টারনেট ইস্যু? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি লেখা সব কিছু। আর যদি একদম মানে মাইল্ড কিছু প্রবলেম হয়, ছোটোখাটো প্রবলেম, আমরা মনে করি ক্লাসটা কন্টিনিউ করাই উচিত। প্রবলেমগুলো এত ছোট প্রবলেমগুলো আসলে আমরা খেয়াল না করাই উচিত, ঠিক আছে? আসো চলো ভাই আমরা একটু দেখি। আমরা এখানে অ্যান্সারটা করার সময় আমরা একটা কিওয়ার্ড দেবো, সেটা কি, ফর 10 years। ওকে, ফর, রাইট, ফর প্লাস টাইম, এটুকু আমরা একটু নোট করি, ফর 10 years। তাহলে প্রশ্ন আসে যে ভাইয়া ফর বা সিন্স আমাদের কোন টেন্সে বসে, খেয়াল করো, ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স বসে আমাদের দুইটা টেন্সে। কোথায় কোথায় বসতে পারে বলো? এগুলো বসে হচ্ছে আমাদের পারফেক্ট, পারফেক্ট হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, অথবা এটা বসতে পারে পারফেক্ট কন্টিনিউয়াস। কোথায়? পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা দুইটা টেন্স পাচ্ছি, একটা হচ্ছে পারফেক্ট, হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ধরে নিই আমরা, ধরো একটা প্রেজেন্ট দিয়ে, অ্যান্সারটা যেহেতু প্রেজেন্টেই করেছে তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে স্ট্রাকচারগুলো চিন্তা করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলো দেখি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা পাই কি? আমরা পাচ্ছি যে হ্যাভ অথবা হ্যাজের সাথে কি বসে? V3। কি বসে? V3। হ্যাভ অথবা হ্যাজের পরে কি পাই? V3। আর যদি আমরা চিন্তা করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে কন্টিনিউয়াসে যদি তাই, তাহলে কি পাচ্ছি আমরা? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে কি পাচ্ছি বলো তো ভাইয়া? হ্যাভ হ্যাজ প্লাস V3 এটা পারফেক্টে, না হলে যদি পারফেক্ট কন্টিনিউয়াসে যাই তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে কি আসবে? একটা ভার্বের আইএনজি আসবে। তাহলে এখন আমি অপশন চুজ করে দেখবো যে কোনটা আমার দুইটার একটা সূত্রের সাথে মিলতেছে। আসো তো আমি একটু দেখি। তাহলে এখানে আসো, এই প্রথম অপশন কি আছে? শুধু নো, এটা কিন্তু V1 হয়ে গেছে। তার মানে এটা কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় নাই,
হ্যাভ নোন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আছে, কিসে আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, রাইট? এরপর দেখো নো বা নিউ বলো অনেকে, এটা কিসে আছে? এটা আছে কি প্রেজেন্ট ইনফিনিট, রাইট? এটা আছে V1 এ, এইটা আছে কি V2 মানে পাস্ট ইনফিনিট। হ্যাভ বিন নোন, এটাও প্রেজেন্টে বাস্ট হয়ে গেছে প্যাসিভ। তাহলে আমাকে চেনা হইতো না, আমি চিনি তাকে, তাহলে সাবজেক্ট কাজ করে, উত্তর কোনটা হবে? উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট, বুঝছো? তাহলে এটা কিন্তু প্যাসিভ হয়ে গেছে, তোর মিলতেছে না, কারণ কি আমি তাকে চিনি, তার মানে কাজটা তো আমি করেছি, চেনার কাজটা তো আমি সাবজেক্ট করেছি, রাইট? তাহলে সাবজেক্ট যদি কাজ করে তাহলে প্যাসিভ অ্যান্সার কেন নিব আমি? উত্তর কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার নিব কোনটা? আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর যাবত চিনি, বুঝছো ভাইয়া? ওকে, ইজি কোয়েশ্চেন, এটা টাফ ছিল না, বাট একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে। তারপরের প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, আসো কি বলেছে? বাই দ্য টাইম দে অ্যারাইভ, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো। বাই দ্য টাইমের পরে যদি টেন্সটা খেয়াল করবা, বাই দ্য টাইমের পরের যে স্ট্রাকচারটা আছে বা ফ্রেজটা আছে, বাই দ্য টাইমের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, স্ট্রাকচারটা লিখো সবাই, এখানে সূত্রটাই বেশি ইম্পর্টেন্ট। বাই দ্য টাইম, বাই দ্য টাইম, এটার পরে যদি আমাদের কি বসে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, খুব ভালো বুঝো, তাহলে পরের ক্লজটা কি হবে? ফিউচার পারফেক্ট। কি হবে? ফিউচার পারফেক্ট। এটা মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ? কি বললাম? বাই দ্য টাইমের পরে যদি কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, তাহলে পরের বা শেষের যে ক্লজটা আছে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট। বাংলাটা এরকম চিন্তা করো যে তুমি আসতে আসতে আমি কাজটা করে ফেলবো, তুমি আসতে আসতে আমি কাজটা করে ফেলবো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, সেন্টেন্সটা এরকম যে তুমি আসতে আসতে বা তুমি আসার মধ্যেই, তাহলে বাই দ্য টাইম ইউ কাম, বাই দ্য টাইম ইউ কাম, তুমি আসো বা তুমি আসতে আসতে, বাই দ্য টাইম ইউ কাম আমি কাজটা শেষ করে ফেলবো। তাহলে আই উইল হ্যাভ done the work, তাহলে বাই দ্য টাইম ইউ কাম, তুমি আসতে আসতে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করে ফেলবো। তার মানে আমরা খেয়াল রাখতে হবে এই দুই টেন্সে কিন্তু ফিউচার হবে না, প্রথমটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে একটু আমরা এবার অর্থের সাথে মেলানোর চেষ্টা করি। কি বলেছে? বাই দ্য টাইম দে অ্যারাইভ, এটা কিসে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, তাহলে পরের ক্লাসটা কি হবে ভাইয়া? পরের ক্লাসটা হবে কি? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তারপরে কি? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভের সাথে V3, তাহলে হি উইল হ্যাভ লেফট, রাইট? ঠিকঠাক আছে কিন্তু হি উইল হ্যাভ প্লাস V3, হি উইল লিভ না, পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি? আমরা যদি আরেকটু স্ট্রাকচারটা তোমাদের লিখে দিই তাহলে মানে আরেকটু ভালো হয়, আরেকটু তোমাদের জন্য সুবিধা হয়। ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি বলো তো ভাইয়া? ফিউচার পারফেক্ট স্ট্রাকচারটা কি? ফিউচার পারফেক্ট টেন্স আমরা টেন্সের ক্লাসে ধরে ধরে এগুলো পড়িয়েছি, আমি আরেকবার রিভিশন দেওয়ার জন্য বলে দিচ্ছি। ফিউচার পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি দেখো, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লাগবে, এখানে কি হ্যাভটা আছে? হ্যাভ নাই, তাহলে কাটা। এখানে কি আছে? শ্যাল বা উইল কিছুই নেই, এখানে শ্যাল বা উইল কিছুই নেই, তাহলে কোনটা হবে? হি উইল হ্যাভ লেফট, হি উইল হ্যাভ লেফট, তাহলে সে আসতে আসতে সে চলে যাবে। বাই দ্য টাইম দে অ্যারাইভ, তারা আসতে আসতে সে চলে যাবে, তার মানে তারা যখন ঘরে পৌঁছাবে এর মধ্যে সে চলেই গেছে, ঘটনা এরকম হয়ে দাঁড়াবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি 5 স্টার দেওয়া কোয়েশ্চেন দেবো, 5 স্টার, বিশেষ করে জিএসটির জন্য। গুচ্ছে তোমরা যারা প্ল্যান করছো যে ভাই আমার গুচ্ছ একটা সিট লাগবে, তোমাদের নিশ্চিতভাবে এই স্ট্রাকচারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, গুচ্ছ কিন্তু অনেকগুলো সিট, অনেকগুলো সিট, আমরা বুঝেছি সবাই? আমরা সবাই বুঝেছি ভাইয়ারা? আমি তোমরা কিন্তু এই যে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কমেন্ট করবা না ক্লাসের মধ্যে, আমি আশা করি। হ্যাঁ,
তোমরা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কমেন্ট করবে না, এটা আমি প্রত্যাশা করবো। পরীক্ষা একদমই কাছে, সো দরকার নেই অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? আসো পরের কোয়েশ্চেন। হ্যাঁ, she likes, very very nice question, very nice question, she likes, okay, প্রশ্ন করেছে she likes dash books, সে বই পড়তে পছন্দ করে। আচ্ছা, এখানে যে লাইক ভার্বটা আছে এর একটা বৈশিষ্ট্য আছে, লাইক ভার্বের একটা বিশেষ বৈশিষ্ট্য। লাইক ভার্বের পরে দুই রকম ফর্মেটই প্রযোজ্য হয়, একটা হচ্ছে ইনফিনিটিভ, কি একটা ফর্মেট হচ্ছে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই প্যাটার্নটাও সঠিক। আবার লাইকের পরের ভার্বটা সরাসরি ভার্বের আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, দুইটা সঠিক। তাহলে মনে রাখো লাইক ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে না। লাইক ভার্বের পরে দুইটা প্যাটার্নই উত্তর সঠিক, একটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল সরাসরি অর্থাৎ সরাসরি ভার্বের আইএনজি, অথবা হতে পারে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বললাম ভাই বলো তো? লাইক ভার্বটা বারবার পরীক্ষায় আসে, বারংবার পরীক্ষায় আসে, স্পেসিফিক এই ওয়ার্ডটা আমাদের গুরুত্বের জায়গা বহন করে। তাহলে বললাম যে লাইক ভার্বের পরে দুইটা ফর্মেট আমাদের অ্যান্সার হতে পারে, একটা হতে পারে যেমন সে লাইকস, ধরো আমি বললাম যে সে সে ধরো বললাম সে লাইকস, সে বিরিয়ানি রান্না করতে পছন্দ করে বা বিরিয়ানি রান্না করা পছন্দ করে, তাহলে কি বলবো? সে লাইকস টু কুক বিরিয়ানি, অথবা অ্যান্সারটা আরেক রকম হতে পারে যে শি লাইকস টু কুক, শি লাইকস, সরি শি লাইকস কুকিং, দুঃখিত দ্বিতীয়টা সেম হয়ে যাচ্ছিল, শি লাইকস কুকিং বিরিয়ানি, কুকিং বিরিয়ানি। তাহলে এই দুইটার যে কোনো একটা উত্তরই আমাদের সঠিক হচ্ছে, তাই না? তাহলে কোনটা হবে উত্তর দেখি একটু মিলাও। তাহলে কোন অপশনটা আমাদের আছে প্রশ্নের মধ্যে? ওকে, তাহলে রিডস হবে না, V1 এটা হচ্ছে না, রিডিং হতে পারে, টু রিডিং না, টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি বসে না, তাহলে এটা কাটা, তাহলে এটা শুধু রিড না, এটা হবে না, কোনটা হবে? উত্তর হবে বি নাম্বার, শি লাইকস রিডিং। তাহলে টু রিড যদি দিত তাহলে কিন্তু বিসি হইতো, তাই না? তাহলে টু রিডিং দিছে, তারপরে টু এর পরে রিডিং হবে না, তাহলে আমাদের সি কাটা, তাহলে রইল কোনটা? শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস, সে ওই যে অ্যাডভেঞ্চার যে বইগুলো আছে, বিভিন্ন যে গুহায় যাওয়া, স্বর্ণ উদ্ধার করা, এটা করা, এই ধরনের সে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর বইগুলো সে সবচেয়ে বেশি পছন্দ করে, তাই না? তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ওকে? এটা ঢাবির জন্য নোট করে রাখো, ঢাকা ভার্সিটি এটাকে সুন্দরভাবে উপরে নোট দিয়ে ডিইউ লিখে রাখো, এই প্রশ্নটার উপরে ডিইউ লিখে রাখো। ঢাবিতে এই প্রশ্নটা আমার কেন যেন মনে হয় এই প্রশ্নটা হয়তো বিভিন্ন ফরম্যাটে আসতে পারে, এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা আসবে ওটা এরকম না, বাট এই সেন্টেন্সটাকে একটু বড় করে, একটু ছোট করে, আর একটু মশলাপাতি মিশিয়ে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রাখে। আমি বলে দিলাম আজকে। আল্লাহ যেন কথাগুলোকে কবুল করে নেয় এবং তোমরা যেন সেই অ্যান্সারগুলি পাও পরীক্ষা। হ্যাঁ, আসো তারপরে কোশ্চেন আগে আমরা। ওকে, দ্য ওল্ড ম্যান ইজ সেড, দ্য ওল্ড ম্যান ইজ সেড, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভালো, কি অবস্থা? হ্যাঁ, ভূমিকম্প তো হইল, মানে কালকেও হইল, কালকে খুব ভয়াবহ অবস্থা, আজকে আবার দুইবার হইল, সকালে একবার সন্ধ্যায় একবার, বুঝতেছি না কি যে, ভূমিকম্প তো বলা যায় না যে বড় হবে না ছোট হবে। হ্যাঁ, থাকাতে চেষ্টা করতেছি। তোমার চোখের কি অবস্থা, শুকাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো সময় লাগবে, বলো, ডাক্তার তো বললো যে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। সো ওষুধগুলো, ড্রপগুলো কন্টিনিউ করো টাইমলি, ঠিক আছে? আচ্ছা, টেনশন নেই। আর আমি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো সোমবারে দেখানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু খেয়াল রাখো নিজের, হ্যাঁ, মানে সব কিছুতেই খেয়াল রাখা করো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো, আমার বাবা কল দিয়েছিল, আসো। The old man is said dash all his money to an old people's home when he died. বলেছে যে এই যে মানে এই যে বৃদ্ধ লোকটা
বলা হয় যে বৃদ্ধ লোকটা, বলা হয় এরকম ভাবে, বলা হয়ে থাকে বৃদ্ধ লোকটা মৃত্যুর পরে তার টাকাগুলো সব সে ওল্ড পিপলস হোম, মানে হচ্ছে যে যে বৃদ্ধদের যে ইয়ে আছে না, কি বলা হয়, বৃদ্ধাশ্রম, সে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, এমনটা বলা হয়। এমনটা বলা হয়, এরকম আশঙ্কা জাতীয় বাক্যের জন্য একটা সুন্দর স্ট্রাকচার আছে। হ্যাঁ, আশঙ্কা জাতীয় বাক্য কি, আশঙ্কা জাতীয় বাক্য, তাই না? এরকম যে অনুমান, অনুমান বোঝাতে, অনুমান, হ্যাঁ, অনুমান করা বোঝাতে, প্যাটার্ন বসে কি বলতো ভাই, টু হ্যাভ প্লাস V3 লিখবেন একটু, টু হ্যাভ প্লাস V3, একটু বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না, একটু অর্থোডক্স কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন খুব বেশি আসে না, বাট কোথাও চলে আসতেই পারে, একটু অর্থোডক্স কোয়েশ্চেন, ঠিক আছে? আসো তাহলে কি পেলাম, টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ প্লাস V3, তাহলে বলছে দ্য ওল্ড ম্যান ইজ সেড টু হ্যাভ প্লাস V3, তাহলে টু হ্যাভ প্লাস V3 কোথায় আছে দেখো, দেখো টু লিভ, তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ মিসিং আছে, টু লিভিং, টু হ্যাভ আছে, এখানে হ্যাভ নাই, মিসিং, হ্যাভ লেফট, এখানে টুটা মিসিং আছে, রাইট, এখানে টু মিসিং আছে, টু হ্যাভ লেফট, উত্তর কোনটা হবে? 3 নাম্বার। একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার, একটা অ্যান্সার সঠিক, বুঝছো? টু হ্যাভ লেফট অ্যান্সার হবে, বুঝেছো ছোট্ট বাবুরা? তাহলে এই অ্যান্সারটা মনে রাখবা, এটা একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, কারণ ডি শুনতে ভালো লাগে। আচ্ছা, একজন বলছে অনুপমের কল্যাণী, তোমরা কি অনুপমের কল্যাণী, মানে বুঝলাম না কিছু, তোমরা যে কবিতার নাম, সাহিত্যের নাম নিয়ে আসছো, তাহলে হ্যাঁ, ডি শুনতে ভালো লাগে, শুনতে যদি স্মুদি মনে হয়, ভালো মনে হয়, দ্যাট কুড বি রাইট অ্যান্সার, রাইট? ওকে ফাইন, আমরা পরের কোয়েশ্চেন আসি। কি বলছে দেখো, হ্যাঁ, ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার, এটা একটা বেশ মজার কোয়েশ্চেন, হ্যাঁ, মজার একটা কোয়েশ্চেন। চলো আমরা এটা সলভ করি প্রশ্নটা। ইন ফিয়ার অফ, দুইটা খেলা আছে এই জায়গায়, দুইটা খেলা। প্রথম খেলা হলো, এখানে অফ আছে, রাইট, অফ একটা প্রিপোজিশন, আমরা জানি কি অফ কি একটা প্রিপোজিশন, অফ কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? সাধারণত ভার্বের আইএনজি বসে, ভার্বের আইএনজি। তাহলে ভাইয়া খেয়াল করো, প্রিপোজিশনের সাথে কি বসবে? ভার্বের আইএনজি। বারবার বলছি এগুলো, ক্লাসে অনেকবার বলেছি, টু ছাড়া বাকি সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে আইএনজি যুক্ত হবে। টু ছাড়া দেখো, আমি যদি আরেকটু সংক্ষেপে তোমাকে লিখে দিই, দেখো প্রিপোজিশনের দুইটা নিয়ম, প্রিপোজিশনকে আমরা দুইটা অংশে ভাগ করব বা দুইটা নিয়মে ভাগ করব। দেখো প্রিপোজিশনকে দুইটা পার্টে ভাগ করব, প্রিপোজিশন, হ্যাঁ, তো প্রিপোজিশন সকল স্ট্রাকচার তুমি একটা এই সূত্র দিয়ে মিলাইতে পারবা। এক নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে যদি দেখো যে টু আছে, তাহলে টু এর পরে কি হবে? ওইটা ভার্বের বেস ফর্ম। প্রিপোজিশনটা কি হয় যদি টু হয়? টু প্রিপোজিশন হয়, খেয়াল করো, আরেকবার বলছি, আরেকবার মনোযোগ দিয়ে শোনো। প্রিপোজিশনটা শুধু কি হয় ভাইয়া বলো? প্রিপোজিশন যদি টু থাকে, অর্থাৎ টু প্রিপোজিশন বা ইন অর্ডার টু, হ্যাঁ, টু, ইন অর্ডার টু, এগুলো যদি থাকে তাহলে কি হবে? টু যুক্ত প্রিপোজিশন হলে ওই যে উইথ আ ভিউ টু এগুলো বাদে, টু অথবা ইন অর্ডার টু লিখে রাখো, ইন অর্ডার টু, এই দুইটার পরে অলওয়েজ কি বসবে? ভার্বের বেস ফর্ম। আর অন্যান্য যত প্রিপোজিশন আছে, অন্যান্য প্রিপোজিশনের পরে কি বসবে? এগুলোর পরে বসবে কি? ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, বা প্রেজেন্ট পার্টিসিপল। এটা তো বুঝে গেলাম। তাহলে অফ অবশ্যই অন্যান্য প্রিপোজিশন, তাহলে তার সাথে কি হবে? ভার্বের আইএনজি হবে। তাহলে ভার্বের আইএনজি বাদে যেগুলো আছে সেগুলো বাদ দাও। তাহলে ভার্বের আইএনজি নাই কোনটা? এটাতে নাই, হ্যাঁ। আসো এইবার আসি, এইবার একটা মজার অ্যান্সার আছে, হ্যাঁ, খেয়াল করো। ইন ফিয়ার অফ অ্যারেস্টিং হি এসকেপড এলসওয়্যার। এবার তুমি ভয়েসে খেয়াল করবা, হ্যাঁ, ভয়েস চেঞ্জে। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটা কিসে আছে? এটা আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, এইটা আছে আমাদের প্যাসিভ, রাইট? এটা আছে কি? প্যাসিভ। হ্যাভিং অ্যারেস্টেড কোনো ফর্মেট হয় না, হ্যাভিং অ্যারেস্টেড আসলে ফর্ম হয় না, ফর্ম হয়, ফর্ম হইলেও এটা অ্যাক্টিভই হয়, হ্যাঁ। এটাও কিছু আছে অ্যাক্টিভ ভয়েস আছে, হ্যাভিং অ্যারেস্টেড কিছু আছে অ্যাক্টিভ হয় না, বলা যাবে না, হ্যাভিং অ্যারেস্টেড। আসো এইবার একটু মনোযোগ দাও, আমি কোন ভয়েস নিব এই জায়গায়, এই কথাটা বুঝতে পারলে অ্যান্সার তুমি ইজিলি করতে পারবা। ইন ফিয়ার অফ ড্যাশ, অ্যারেস্ট মানে কি? আটক করা। তাহলে বলছে আটক করার ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল বা পালিয়ে গিয়েছে, নাকি আটক হওয়ার ভয়ে পালিয়ে গিয়েছে? ভালো বোঝো। এই হিটাকে, হিটা ধরো হচ্ছে একটা চোর, ধরে নাও, ধরো একজন আসামি, সে কি? অবশ্যই সে যদি পালাইছে অন্য কথা, তাহলে সে কি? আসামি।
এবার আসামির সাথে অ্যারেস্ট শব্দটা কিভাবে যায়? সে কাউকে অ্যারেস্ট করে নাকি তাকে কেউ অ্যারেস্ট করে? কনসেপ্টটা ক্লিয়ার করো। আসামি শব্দের সাথে অ্যারেস্ট ওয়ার্ডটা কিভাবে যায়? আসামি কি কাউকে অ্যারেস্ট করে নাকি আসামি অ্যারেস্ট হয় অন্যের দ্বারা? আমরা বুঝাইতে পারি না, আরেকবার বুঝো। হি এসকেপড এলসওয়্যার, তাহলে হিটা কি হতে পারে? একজন আসামি, একজন টেরোরিস্ট, একজন ধর হচ্ছে মিসক্রিয়েন্ট, একজন থিফ, একজন রবার। তাহলে এই আসামি শব্দটা যেহেতু একটা মিসক্রিয়েন্টের সাথে যায়, হ্যাঁ, দুষ্কৃতিকারী, তাহলে সে কি কাউকে অ্যারেস্ট করবে অ্যাক্টিভ ভয়েসে নাকি সে অ্যারেস্ট হবে প্যাসিভ ভয়েসে? অ্যাক্টিভ হলে সে নিজেই কাউকে অ্যারেস্ট করতেছে, তাহলে সে পুলিশকে অ্যারেস্ট করে ফেলবে, সে র্যাবকে অ্যারেস্ট করে ফেলবে। প্যাসিভ হলে সে অ্যারেস্ট হবে হওয়ার ভয়ে। কোনটা হবে? তাহলে এবার যদি বুঝতে পারো যে অ্যাক্টিভ অ্যান্সারটা হবে না প্যাসিভ হবে, তাহলে মনে অ্যান্সারটা করে ফেলা যায়। অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা আছে প্যাসিভ, কোনটা হবে? হওয়ার ভয়ে। এই তো বুঝে ফেলছো, কারণ আসামি তো কাউকে অ্যারেস্ট করবে না, তার মানে সেন্টেন্সটা কিসে আছে? এই পুরো বাক্যটা আসলে প্যাসিভ মোডে আছে। কিসে আছে? প্যাসিভ মোড, প্যাসিভ মোডে আছে। তাহলে প্যাসিভে আছে একটা সেন্টেন্স, সেটা হচ্ছে কি? সি, বিং অ্যারেস্টেড। তাহলে আটক হওয়ার ভয়ে সে পালিয়ে গেল অন্য জায়গায়। আটক হওয়ার ভয়ে পালায়, তাই না? আটক তো করবে পুলিশ, পুলিশ তো কেউ পালায় যাবে না, পুলিশ তাকে ধরার জন্য দৌড়াবে। ওকে, তাহলে অ্যান্সারটা বেশ মজার। হ্যাঁ, ভয়েসের একটা খেলা আছে এই জায়গায়। আচ্ছা, তোমাদের কাছে একটা ভাইয়া 10 নম্বর প্রশ্ন করে একটা কোয়েশ্চেন তোমাদের কাছে ছাড়বো আমি। হ্যাঁ, চলো একটা প্রশ্ন তোমাদের কাছে ছাড়বো আজকে। 10 নম্বর প্রশ্ন সলভ করবো। দ্য সাবমেরিন dipped to avoid dash by the enemy প্লেন হবে, দুঃখিত, প্লেন হবে, এই বানানটা একটু ভুল আছে। হ্যাঁ, প্লেন। ওকে, তাহলে বলেছে যে দ্য সাবমেরিন dipped to avoid, ডিপ মানে হচ্ছে গভীরে তলিয়ে যাওয়া, ডিপ মানে গভীরে তলায় গেল। সাবমেরিন আছে সমুদ্রের তলে তলিয়ে যায়, তাহলে সমুদ্রের তলে চলে গেল। টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন, তার মানে শত্রুপক্ষের যে বিমান আছে তার চোখে না পড়ার জন্য বা পড়াটাকে এড়ানোর জন্য। আচ্ছা, তাহলে মূল কথা আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, বাই দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা এই কাজটা, এই সি দেখার কাজটাকে এই প্লেন করতেছে। এবার একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমরা একটু যৌক্তিক বিশ্লেষণ করি, এবার বাক্যটাকে একটু আমরা অ্যানালিটিক্যালি ব্রেকডাউন করি। তাহলে এখানে ডিপ করেছে কে? ডুব দিয়েছে কে? সাবমেরিন, রাইট। টু অ্যাভয়েড, কি অ্যাভয়েড করবে? সি যদি দাও তাহলে অ্যাক্টিভ, তাহলে খেয়াল করো, বারবার চিন্তা করো। হ্যাঁ, এটা কিসে আছে? অ্যাক্টিভ। আর বিং সিন কি? এটা আছে কি? প্যাসিভে আছে। হ্যাঁ, প্যাসিভ, শুধু সিং এ তো কিছুই না। ওকে, হ্যাভিং অ্যারেস্টেড, এটা তো আগেরটার সাথে মিলতেছে না, তাই না? এখানে অ্যারেস্টের কোনো ব্যাপার আসতেছে না, এখানে হ্যাভিং সিন হইতে পারতো, হ্যাভিং সিন হওয়াটা দরকার। হ্যাঁ, অ্যারেস্ট শব্দটা ভুল আসছে এখানে, হ্যাভিং সিন ধরো। আসো, আচ্ছা না, আমার মনে হয় ঠিকঠাকই আছে, এটা ভুলই। হ্যাঁ, এটা ভুল। হ্যাঁ, অ্যারেস্টেড এটা ভুল। তাহলে এখানে তো প্লেন তো সাবমেরিনকে অ্যারেস্ট করবে না, তাহলে যৌক্তিকভাবে এটা এমনি বাদ দেওয়া যায়, তাই না? এখানে অ্যারেস্ট করবে না। তাইলে বলেছে যে এই যে সাবমেরিনটা সে ডুব দিল শত্রুপক্ষের যেই শত্রুপক্ষের যে প্লেন আছে তার দৃষ্টি থেকে এড়ানোর জন্য, তাই না? তাহলে দেখবেটাকে, তাহলে এখানে যদি অ্যাক্টিভ ধরো তাহলে সাবমেরিন প্লেনকে দেখতেছে, আর যদি প্যাসিভ ধরো তাহলে প্লেনের দেখা থেকে বাঁচতেছে। তাহলে সাবমেরিনের ক্ষেত্রে চিন্তা করার সিচুয়েশনটা কি হবে? সাবমেরিনকে প্লেনকে দেখার জন্য বাঁচতেছে, মানে ডুব দিছে, নাকি দেখা থেকে বাঁচার জন্য ডুব দিছে? তার মানে সে দেখবে না, দেখবে কি প্লেন, তার মানে কিন্তু সাবজেক্ট কিন্তু সাবমেরিন কাজটা করতেছে না। তাহলে কি হবে? প্যাসিভ ভয়েস অ্যান্সার হবে। অ্যান্সার হবে কি? সে প্যাসিভ। কারণ প্লেনের দেখা থেকে বাঁচার জন্য সে কোথায় হলো? প্লেন থেকে যদি তাকে গুলি করে দেয়, সে প্লেন থেকে বাঁচার জন্য কি করলো? গভীর সমুদ্রে ডুব দিল। তাহলে প্যাসিভ ভয়েস অ্যান্সার দিতে হবে। বিং সিন, অ্যান্সার কি হবে? অ্যান্সার প্যাসিভ হবে। অ্যান্সার হবে বিং সিন, অ্যান্সার প্যাসিভ হবে। বুঝছো? একটু দেখো, যৌক্তিক বিশ্লেষণ করতে হয়, কিন্তু সব প্রশ্ন কিন্তু সব সূত্র দিয়ে হয় না। মানে চিন্তা করবে, এই যে সাবমেরিনটা যে সে গভীর সমুদ্রে ডুব দিল, সে তো প্লেন দেখার জন্য ডুব দেয় নাই, ডুব দিয়ে তো আর প্লেন দেখা যাবে না, ডুব দিয়েছে প্লেনের দৃষ্টি থেকে বাঁচার জন্য, প্লেন যেন না দেখে। তাহলে প্লেন কাজটা করতেছে। তাহলে যে সাবজেক্ট সে যখন কাজ করতে পারে না, অন্য কেউ কাজ করে, তখন সেটা কি হয়? অ্যান্সারটা হয় প্যাসিভ। বুঝছো? এক্সামে দিন বাংলাটা আপনি বলে দিয়ে আসেন না। আমি যদি বাংলা বলে দিতে পারতাম তাহলে বলতাম না। তবে ভাই আশা করছি ইংলিশে তোমরা আটকাবো না। হ্যাঁ, এখন তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন,
তোমাদের জন্য এই যে ফ্রি আমরা সার্ভিসটা দিচ্ছি তোমাদের কেমন লাগছে বলো? হাউ ইজ আওয়ার ফ্রি সার্ভিস? হাউ ইজ আওয়ার ফ্রি সার্ভিস? বলতো কেমন লাগছে দিন শেষে? বাংলা ইংলিশ জিকের ওপরে আমরা তো এই কথাগুলো বা এই ক্লাসগুলো শুধু আমাদের পেইড ব্যাচের জন্য না, কারণ পেইড ব্যাচে আমরা অনেক ক্লাস নিই, অনেক ক্লাস নেই, অনেক প্রশ্ন সলভ করি, ডাউট সলভ থেকে শুরু করে অনেক কিছু আমরা অনেক কিছুর আয়োজন করি। বাট এরপরেও আমাদের কিছু মনে হয় যে দায়বদ্ধতার জায়গা আছে, যে অনেক শিক্ষার্থী বাংলাদেশে আমাদেরকে চেনে, আমাদের উপর ভরসা রাখে। শেষ সময় মনে হয় অ্যাটলিস্ট একটা মাস যদি তাদেরকে বিভিন্ন টাইপের প্রশ্ন দিয়ে যদি আমরা একটু ঝালাই করে দিতে পারি, তাহলে পরীক্ষার হলটায় ওই ছেলেটা বা মেয়েটা যখন বসবে তখন তোমাদের মধ্যে এক ধরনের কী হবে জানো, প্রশান্তি কাজ করবে। ধরো তুমি ঢাবিতে বসলা, প্রশ্ন দেখে মনে হইলো যে হ্যাঁ হুবহু প্রশ্নগুলো কমন আসে নাই, বাট ভাইয়া যেভাবে কনসেপ্টগুলো আমাদের ধরাই দিছে, আমাদের ভাইয়া 7টা ক্লাস নিছে, 7টা ক্লাসে মানিক ভাইয়া ধরো না 3 7 21 ধরো অন এন এভারেজ আমরা 200 বা 250 প্রশ্ন সলভ করাইলাম তোমাদেরকে, না 5 7 35 350, আমি বলেছিলাম অন এন এভারেজ 400 মতো প্রশ্ন আমি সলভ করাবো। তো এই যে 300 থেকে 400 প্রশ্ন সলভ করাইছি, এই 300 400 মানে 300 400 কনসেপ্ট, 300 400 কিন্তু 300 400 প্রশ্ন না, 300 400 কনসেপ্ট, আর একটা কনসেপ্টের সাথে এরকম 10টা প্রশ্ন জড়িত। তাহলে কি দাঁড়াচ্ছে, তুমি মূলত এরকম 4000 প্রশ্নের একটা অ্যানালাইসিস পাচ্ছ। কারণ এই যে টাইপের প্রশ্ন ধরো উইথ আ ভিউ টু, এগুলো দিয়ে ভার্সিটিতে 10-15টা প্রশ্ন আসছে, ঢাবিতে আসছে, তার মানে এরকম তুমি কয়েক হাজার প্রশ্নের একটা ব্যাখ্যা, একটা লাইভ প্রশ্ন ব্যাংক তোমরা পাচ্ছ। বুঝতেছো তোমরা? একটা লাইভ প্রশ্ন ব্যাংক, একটা লাইভ মডেল টেস্ট তোমরা পাচ্ছ। ধরো মানিক ভাই এখানে 300 প্রশ্ন সলভ করাইছে, মানে কিন্তু 3000 প্রশ্নের বিশ্লেষণ এই জায়গায়। কারণ কি? কারণ প্রত্যেকটা প্রশ্ন এরকম ভার্সিটিতে 10 বার করে আসছে এই টাইপ থেকে। তাহলে কি একটা যদি তুমি 10 দিয়ে গুণ করো, 300 গুণ 3000 প্রশ্ন সলভ করার তুমি ভার্সিটিতে মোটামুটি 70% ইংলিশ পারবা, জিকে সেম, বাংলা সেম। এই যে আমাদের দায়বদ্ধতার জায়গাটা, এই দায়বদ্ধতা আসে একটা মানুষের তার মানবিক শক্তি থেকে, তার ইমানি শক্তি থেকে, তার স্রষ্টার প্রতি আমাদের যে এক ধরনের দায়বদ্ধতা। হ্যাঁ, আমি সবসময় চিন্তা করি যে আমরা কোর্স সেল করে আসলে টাকা তো ইনকাম করছি, তাই না? টাকা ইনকাম করছি, এমন ব্যাপারটা এরকম না যে টাকা ইনকাম করে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা শেষ পর্যন্ত সার্ভিস দিব। এবং আমরা তোমাদের প্রাইভেট স্টুডেন্টরা, আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা, তারা জাবির আগে জাবি স্ট্যান্ডার্ড ক্লাস পাবে, রাবির আগে রাবি স্ট্যান্ডার্ড ক্লাস, গুচ্ছের আগে গুচ্ছ স্ট্যান্ডার্ড ক্লাস। তার মানে এমন না যে তারা আরও কোনো কোর্স কিনা লাগবে, এগুলো কিন্তু তাদের রাবির পরীক্ষার পরে আবার ক্লাস চলবে। তাদের জাবির জন্য ম্যাথ ক্লাস চলবে, আইকিউ ক্লাস চলবে, গুচ্ছের জন্য মৌলিক জিকে ক্লাস চলবে, আইসিটি ক্লাস চলবে। সো এই যে আমাদের একটা জায়গা যে আমরা আসলে কী করতেছি, হ্যাঁ খেয়াল রাখবা, আমরা যে কাজ করি এটা একটা ইম্প্যাক্ট থাকে, বুঝছো? এটা একটা প্রভাব থাকে। সো আমি আসলে যেই কাজটা পৃথিবীতে রেখে যেতে পারবো সেটা হচ্ছে আমার কাজ। দেখো আমরা আজকে যদি মরে যাই, চিন্তা করতো আমাদের মানিক ভাই মারা গেল, তো আল্লাহ যদি আমাকে এখন তুলে নিয়ে যায়, স্রষ্টা যদি তুলে নিয়ে যায়, তাহলে আমার আসলে কি থাকতেছে? আমার টাকা পয়সা অল্প কিছুদিন, এটা আমার পরবর্তী প্রজন্ম ইউজ করবে, আমি না। আমি যদি মারা যাই, আমার শার্ট প্যান্ট, আমার মোবাইল, ঘড়ি, আমার ল্যাপটপ কিছু কি যাবে? কিছুই যাবে না। আমার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যাবে? আমার সার্টিফিকেট যাবে না। আমি বিভিন্ন কোর্স করেছি, বিভিন্ন কোর্স পড়াইছি, কোনো সার্টিফিকেট, টাকা পয়সা কিছু যাবে না। তবে আমি যেটুকু তোমাদেরকে আসলে দিয়া যাইতে পারবো, যেইটুকু জিনিস আসলে তোমাদের মধ্যে ঢুকাই দিতে পারবো, তোমাদের জ্ঞান বৃদ্ধি করব, মানুষের জ্ঞান বৃদ্ধি, তাদের উন্নতি, তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে যেইটুকু অবদান আসলে রাখতে পারবো, ওইটার নিয়ামতটা আমি পাবো, তাই না? মানুষ মরে গেলেও কিছু জিনিসের নিয়ামত পায়, জানো সেটা কি? যেমন বৃক্ষরোপণ করলে সেই বৃক্ষের ছায়ায় যেই পথিক বসবে, মুসাফির বসবে, সেই দোয়া ওই ব্যক্তির মৃত্যুর পরে পেতে থাকে। সৎ সন্তান, তারপর হচ্ছে তার ভালো কাজ। তো আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমরা একটা দায়বদ্ধতা আছে, তাই না? সব কিছু তো সবসময় টাকা দিয়ে বিবেচনা করলে হয় না। সেই জন্য তোমাদের জন্য 3 7 21টা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা ধরতে পারবা যে আমরা কোনো ক্লাসে কোনো হেলাফেলা করে ক্লাস করাই না, তাই না? আমরা সব ক্লাস মাশাআল্লাহ খুব শক্তি দিয়ে করাই, খুব এনার্জি দিয়ে করাই, টাইম মেনটেন করে করাই। হ্যাঁ, আমাদের একটু অ্যাডমিশন ক্লাস হতে একটু টাইমটা বিচ্ছিন্ন হয়, বাট টাইম মেনটেন হলেও আমরা কিন্তু ক্লাসগুলো বেশ টপ নচ নিচ্ছি, বুঝছই না? এটার একমাত্র চাওয়া তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছো, আর তোমরা ভাইয়াদের জন্য একটু দোয়া করবা প্লিজ। হ্যাঁ, মানে আমরা তো পাপী মানুষ, তাই না? আমি যদি আমার কথা বলি, আমি পাপী বান্দা, আমি একদম পাপী মানুষ। দুনিয়ায় কত খারাপ কাজ করছি,
কত পাপ করছি, কত গুনাহ করছি, কত অপকর্ম করছি, কোটি কোটি খারাপ কাজ করছি, তাই না? গুণে শেষ করতে পারবো না। তোমাদের দোয়ায় যদি আল্লাহ একটু যদি আমার প্রতি সহায় হন, তাহলে আমি হয়তো পাপ মুক্তি থেকে বাঁচতে পারবো। পৃথিবীর মৃত্যুর পরে আমি হয়তো একটু শান্তি পাবো। সো এইটুকু। তোমাদের জন্য যে আরও কিছু লাগে, যে ভাই আরও কিছু করেন আমাদের জন্য, আরও কিছু করলে আমরা দোয়া করব, আমার পরিবার দোয়া করবে, আমার বাবা মা আপনার জন্য দোয়া করবে, আপনার গুণাগুলো কাটবে একটু একটু করে, সেটা আমি নিজে দরকার হয়ে করবো তোমাদের জন্য। কোনো প্রতিষ্ঠান লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আলাদা করে করবো দয়াজনে, বুঝছো? জাস্ট তোমাদের মনে যেন এইটুকু স্থান পাই যে স্রষ্টা যেন, সৃষ্টিকর্তা আমাকে যে বানিয়েছেন, আমি যে পাপ কর্ম করে করে অভ্যস্ত, সমুদ্র সমান পাপ আল্লাহ আমাকে করাইছে, আল্লাহ করাইছেন, আমি করছি, আল্লাহ যেন সেগুলোকে মাফ করে দেয়, বুঝছো? একটু দোয়া করবা, হ্যাঁ ভাই, যেন দোয়া করে একটু। আসো ভাই, হ্যাঁ চলো দোয়া করি ভাইয়া, সবসময় করবা ভাইয়ের জন্য, একটু একটু দোয়া করবা, হ্যাঁ ভাই, তোমাদের জন্য আরও অনেক কিছু করবো, হ্যাঁ আসো আমরা একটু আসি, হ্যাঁ আমরা পরের প্রশ্ন আমরা চলে আসি ভাইয়া, চলো, হ্যাঁ তারপরে কোয়েশ্চেন নেই, আসো আসি আমরা একটু দেখি। ওকে, প্রশ্ন, ইউ সেট ফর দ্য IELTS এক্সামিনেশন দিস ইয়ার, তুমি এই বছর IELTS পরীক্ষায় বসেছ, ট্যাগ কোয়েশ্চেন থেকে আসা প্রশ্ন, ভেরি ইজি। ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্ন আমরা জানি একদম ইজি হয়। তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন আমরা কি করবো, আমার যে টেন্সটা আছে সেই টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করবো। তাহলে সেট কিসে আছে, সিট থেকে আসছে সেট, রাইট? তাহলে এটা কিসে আছে ভাইয়া, দেখো তো, এটা V2 তে আছে, V2 মানে পাস্ট ইনডেফিনিট, মানে কি, মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ওকে। পাস্ট ইনডেফিনিটকে আমরা যখন ট্যাগ করব, তখন মাথা রাখতে হবে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় কি নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় কি অ্যাফার্মেটিভ। তার সেন্টেন্সটা কিসে আছে, ইউ সেট মানে কোনো ডোন্ট, ডু নট, নেভার নাই, তার মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ট্যাগ করব। তাহলে পাস্ট ইনডিফিনিটেন্সের অক্সিলারি কি নিই আমরা, অক্সিলারি আছে আমরা ডিড, তাহলে নেগেটিভ কি হবে ডিডেন্ট, সংক্ষিপ্ত ফর্ম লিখতে হবে, ঠিক আছে? ডিড নট বড় ফর্ম লিখা যাবে না, ডিডেন্ট সংক্ষিপ্ত ফর্মটা অ্যান্সার হবে। তাহলে ডিডেন্ট ইউ, তাহলে কোনটা হবে, হ্যাভ ইউ, না এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্সার হবে। কান্ট ইউ, না ক্যান হবে না। ওয়ান্ট ইউ, ওয়ান্ট ইউ হবে না, কি হবে ডিডেন্ট। তাহলে অক্সিলারি কি, পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি কি পাবো আমরা, ডিডেন্ট, আর হচ্ছে সাবজেক্ট কেসে ইউ, ইউটাই বসবে। তাহলে অ্যান্সার কি পাচ্ছি আমরা, ডিডেন্ট ইউ, বুঝছো? ওকে, আসো ইজি কোয়েশ্চেন ছিল এটা। পরেরটা আসো, এবার আসে পিন পয়েন্ট এরর। হ্যাঁ, তোমরা অনেকে পিন পয়েন্ট এরর নিয়ে প্রবলেম ফিল করতা, এই জন্য ভাই আজকে বেশ কিছু পিন পয়েন্ট এররের প্রবলেম রেখেছি, একটু চিন্তা করো, হ্যাঁ খেয়াল করো, প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। ফুল প্রশ্নটা একটু ভাইয়া পড়বো, তোমরা দেখবে মিলাইতে পারবা। হ্যাঁ আসো, প্রথম প্রশ্ন, পিন পয়েন্ট এরর। Although we are concerned about the problem of energy, পিন পয়েন্ট এরর কি করবা, এরর পিন পয়েন্ট মানে পিন পয়েন্ট মানে হচ্ছে তুমি এররটা বের করবা, কোথায় ভুল আছে, যে অপশনটাই ভুল আছে এটাই উত্তর সঠিক, ঠিক আছে? উত্তর ভুল কোথায় সেটা খুঁজে বের করো। Although we are concerned about the problem of energy sources, যদিও আমরা আমাদের যে শক্তির উৎস আছে, যে বিদ্যুৎ শক্তি এটা সেটা, বিভিন্ন শক্তির উৎস নিয়ে আমরা বেশ চিন্তিত, উদ্বিগ্ন। আচ্ছা, তাহলে এখানে কি কোনো ভুল আছে? কনসার্নড অ্যাবাউট, কনসার্নের সাথে কিন্তু অ্যাবাউটই বসে, কনসার্নড অ্যাবাউট, রাইট? উদ্বিগ্ন। হ্যাঁ, আমরা একে একে অ্যান্সারগুলো চিন্তা করি, একটা প্রবলেম চিন্তা করি। কনসার্ন অ্যাবাউট, কনসার্নড অ্যাবাউট, চিন্তিত, তাই না? বা উদ্বিগ্ন, উদ্বিগ্ন বা চিন্তিত, বা চিন্তিত, তাই তো? তাহলে এইটা মোটামুটি যৌক্তিক, এই অ্যান্সারটা কি যৌক্তিক, তাই না? এটা ঠিকঠাক আছে, ফাইন। We must not fail recognizing the need for environmental protection. ওকে, আসি আমরা, নিডের সাথে ফর বসে তা উত্তর সঠিক। নিড ফর, প্রয়োজন, নিড ফর থেকে প্রয়োজন, নিড ফর, এইটা আমাদের ঠিকঠাক আছে। নিড ফর মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন, অথবা এটা মতান্তর অ্যান্সারটা এরকম হয় চাহিদা। তার মানে আমাদের এ আর ডিতে কোনো ঝামেলা সার নাই। উই মাস্ট নট ফেল, এখানে কোনো ভুল দেখছো? উই মাস্ট নট ফেল, না এখানে কিন্তু কোনো ভুল নাই, কারণ আমরা জানি মাস্টকে যদি নেগেটিভ করি তাহলে ভার্বের বেস ফর্মে বসে, তাহলে মাস্ট নটের পরে কিন্তু কোনো ভুল আসলে নাই। তাহলে ভুলটা কোন জায়গায়? ভুল হচ্ছে আমাদের এই জায়গায়।
ফেল ভার্বের পরে খেয়াল করো, ফেল ভার্ব, এই ফেল দেখো কিছু ভার্ব আছে, খুব ভালোভাবে খেয়াল করো ভাইয়া। ফেল ভার্বটার পরে প্যাটার্ন কিরকম হয় বলেছি না, কিছু ভার্বের পরে আইএনজি যুক্ত ফর্ম হয় প্রেজেন্ট পার্টিসিপল, কিছু ভার্বের পরে হচ্ছে ইনফিনিটিভ হয়। যেমন ধরো আমরা একটু কয়েকটা ভার্ব যদি লিখি, যেমন ধরো ওয়ান্ট, তারপর হচ্ছে ফেল, তারপরে টেন্ড, ইনটেন্ড, তারপর হচ্ছে ওয়ান্ট, ফেল, টেন্ড, ইনটেন্ড, তারপর হতে পারে কি মোটামুটি 4টা বেশি আসে পরীক্ষায়। এগুলোর পরে ভার্বের প্যাটার্ন হচ্ছে কি, এগুলোর পরে কি বসে ভাইয়া বলো তো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, একটু নোট রাখে শব্দগুলো, ফেল, তারপর হচ্ছে কি ওয়ান্ট, টেন্ড, ইনটেন্ড, এই শব্দগুলোর পরে কি বসে, ইনফিনিটিভ বসে, জিরান্ড বসে না। তাহলে ভুলটা কোন জায়গায়, এইখানে আমাদের ভুলটা হয়েছে কি, এখানে কি হওয়া উচিত ছিল, এখানে অপশন উচিত ছিল উত্তর হওয়া কি টু রেকগনাইজ, এটার অপশনে কি হওয়া উচিত ছিল টু রিকগনাইজ। তাহলে টু রিকগনাইজের জায়গায় যেহেতু রিকগনাইজিং হয়ে গেছে, তাহলে কোনটা, এখানে সি নাম্বার ভুল, তাহলে এটাই এরর, তাহলে সি নাম্বারটাই উত্তর আমাদের সঠিক। তাহলে খেয়াল রাখতে হবে, যেই জায়গায় এরর আছে, যে জায়গায় ভুল আছে, সেটাই আমাদের উত্তর সঠিক হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এর পরের প্রশ্ন আমরা একটু আসো। ইট ইজ ইম্পারেটিভ, প্রশ্নটা এসেছে ইনভার্সন থেকে, প্রশ্নটা ক্লাসে পড়িয়েছি, টপিকটা ক্লাসে পড়িয়েছি। আমরা জানি কি আমাদের ইট ইজ ইম্পারেটিভ, এই যে ওয়ার্ডটা কি, এটা একটা ইনভার্সন ওয়ার্ড, রাইট? এটা কি, এটা ইনভার্সন না, তাহলে সাবজাংটিভ, দুঃখিত ইনভার্সন না, সাবজাংটিভ। তাহলে এটা আমরা কি বলি, এটাকে আমরা বলেছি সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলছি ভাইয়া বলো তো, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ হোক, সাবজাংটিভ নাউন হোক, সাবজেক্টিভ ভার্ব হোক, তারপরে প্যাটার্নটা কি, তারপর প্যাটার্ন হচ্ছে দ্যাট ক্লজ বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে টু, আইএনজি, এস, ইয়েস এরকম কিছুই বসবে না। সাবজাংটিভে পড়াইছি, কিন্তু এর আগেও পড়াইছি এটা। সাবজাংটিভ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ পরে কি হবে, দ্যাট ক্লোজ, তারপরে নাউন, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে এস, ইয়েস এইরকম প্যাটার্নগুলো বা ইনফিনিটিভ ভার্বের আইনজি এগুলো কিছুই আমাদের সাবজাংটিভের ক্ষেত্রে আসবে না। তাহলে এবার একটু খেয়াল করো, ইট ইজ, তাহলে ইটের যেহেতু ইট সিঙ্গুলার ফর্ম, তাহলে ইটের সাথে ইজি বসবে, ফাইন। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তাহলে এটা কি আমাদের, তাহলে এইটা কি আমাদের সাবজাংটিভ ক্লজ প্লাস এটা কি আমাদের একটা সাবজেক্ট, রাইট? তো এটা কি আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে আমাদের কি হওয়া উচিত ছিল, আমাদের হওয়া উচিত যে ভার্বের বেস ফর্ম। আমরা কি বেস ফর্ম পেয়েছি, পাইনি। আমরা কি পেয়েছি, মেইনটেইনস, এস যুক্ত ফর্ম কিন্তু ভার্বের বেস ফর্ম না। তাহলে খেয়াল করো, আমরা যদি লিখি ধরো যে মেইনটেইন, তাহলে এটা কি ভার্বের বেস ফর্ম কি হবে, মেইনটেইন, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 কি হবে, V1 হবে মেইনটেইনস। তাহলে আমরা কি, আমরা তো মেইনটেইনস রাখবো, আমরা কি করবো, মেইনটেইন করা উচিত ছিল। তাহলে উত্তর ভুল আছে কোথায়, বিতে। গ্রেট পয়েন্ট অ্যাভারেজ অফ বি ইন হিজ মেজর ফিল্ড, তাহলে স্টুডেন্ট ছেলে চিন্তা করলে হিজ ঠিক আছে, ফাইন। তাহলে ভুলটা আসলে কোথায়, ভুল আছে আমাদের এইটাই। তাহলে বি নাম্বার উত্তরটাই যেখানে ভুল, সেটাই উত্তর আমাদের সঠিক। তাহলে দেখো তুমি যা পড়েছো সেখান থেকে কিন্তু সাবজেক্ট মানে তোমার পিন পয়েন্ট এরর আসে। সো পিন পয়েন্ট এরর কিন্তু আলাদা কোনো টপিক না, জাস্ট বড় সেন্টেন্স দেখে একটু বিবেচনা করে বুঝতে হয় আর কি, ঠিক আছে? সাবজেক্টিভ ক্লাসে পড়িয়েছি, ওই টপিক দিয়ে প্রশ্নটা এসেছে, বুঝছো? আচ্ছা আসো, তারপরের প্রশ্নে আমরা একটু যাই। হ্যাঁ, খেয়াল করো কি বলেছে পরের প্রশ্ন। হ্যাঁ, ওকে, ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং। দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, ইট ইজ মাস ইনকালেশন অ্যান্ড ক্লোরিনেশন অফ ওয়াটার রিসোর্সেস। আচ্ছা, বলছে দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসার একটা সব থেকে কমন, সব থেকে পরিচিত, সবচেয়ে পরিচিত, হ্যাঁ সব থেকে পরিচিত একটা ওয়ে। আচ্ছা, কি হবে ভাবো একটু। তাহলে দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, আচ্ছা খেয়াল করো, তাহলে এটা কি, এই পুরো জিনিসটা যদি চিন্তা করো, দ্য মোস্ট কমন ফর্ম
অফ ট্রিটমেন্ট, এটা কি একটা নাউন ফ্রেজ? কিভাবে বলো দেখি? এটা একটা নাউন ফ্রেজ, রাইট? এটা একটা নাউন ফ্রেজ। ওকে, তাহলে এটা কি নাউন ফ্রেজ? তাহলে চিন্তা করে একটা ক্লজ হইতে কি লাগে? একটা নাউন লাগে বা সাবজেক্ট লাগে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে কি একটা আমাদের সাবজেক্ট, পুরো জিনিসটা কি আমাদের একটা সাবজেক্ট, রাইট? সাবজেক্ট। তুমি এটা একটা নাউন ফ্রেজ বলতে পারো, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অপরভাবে এটা কি বলতে পারো? একটা সাবজেক্ট। আচ্ছা, তোমার যেখানে একটা বাক্যের জন্য কি লাগে? একটা সাবজেক্ট লাগবে, রাইট? তাহলে সাবজেক্টের পরে কি হবে? ভার্ব হবে। নাউনের পরেই কি আবার প্রোনাউন হয়? চিন্তা করো তো, নাউনের পরে যেমন যেমন মানিক হি ইজ টিচিং আস ইংলিশ, আমরা এই বাক্যটা এরকমভাবে লিখি, মানিক ইজ টিচিং আস ইংলিশ, মানিক ভাইয়া ইজ টিচিং আস ইংলিশ, অথবা হি ইজ টিচিং আস ইংলিশ। নাউনের ঠিক পরপর তার ভার্ব দরকার হয় না, সরি, তোমার প্রোনাউন দরকার হয়। কি দরকার হয়? তোমার লাগবে হচ্ছে সেন্টেন্স গঠন করতে ভার্ব লাগবে। তাহলে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের পর যদি ভার্ব করতে চাই, তাহলে বাক্যটার জন্য কি লাগবে? আমার ভার্ব প্রয়োজন। আমার কি এই প্রোনাউনটা প্রয়োজন আছে? আছে কি? নাই। তাহলে এটা বাক্যের এরর। বুঝছো? সিম্পলি বোঝা যায়। দ্য মোস্ট কমন, বললাম যে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস ইজ ফারহানা। তাহলে আমি কিভাবে লিখবো? দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস শি ইজ ফারহানা? না, কারণ আমি ওই যে প্রথম লাইনটা বললাম এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের একটা ফ্রেজ বললাম। তাহলে আমার এই ফ্রেজের ভার্ব লাগবে ইজ। আমার ইটটা কোনোভাবে এখানে দরকার নাই, ইট যেহেতু অতিরিক্ত এসেছে সে বাক্যকে ভুল প্রমাণিত করেছে। তো এখানে ভুলের উত্তর হবে কোনটা? উত্তর হবে আচ্ছা আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে এই উত্তরটা আমাদের সঠিক। ঠিক আছে? মজার কিন্তু, বেশ কিন্তু মজার। তাহলে আমার নাউন ফ্রেজের পরে কি লাগবে? সেন্টেন্স গঠন করতে আমার ভার্ব লাগবে। ইট প্রোনাউনটা আমার কোনোভাবে এখানে দরকার নাই। বুঝতে পারছো সবাই? বেশ মজার কোয়েশ্চেন কিন্তু, ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। যে আমি যে নাউন ফ্রেজটা নিলাম সেটা একটা বাক্যের সাবজেক্ট। তাহলে বাক্য গঠন করতে কি লাগবে আমার? দেখো, বাক্য গঠন করতে কি লাগবে? আমার সাবজেক্ট লাগবে, তারপর আমাদের ভার্ব লাগবে, তারপর আমরা এক্সটেনশন লাগবে, রাইট? তারপর আমরা এক্সটেনশন। তাহলে আমি এই ভার্বের জায়গায় প্রোনাউন কি দরকার আছে? দরকার নেই। তাহলে প্রোনাউন যেহেতু নাই, তাহলে কি হবে? উত্তর হবে ইজ দিলে সঠিক ছিল, ইট অতিরিক্ত দেওয়াতে সেন্টেন্সটা ভুল হয়েছে, তাই সি নাম্বার উত্তরটা আমাদের সঠিক। বুঝছো সোনামণিরা? জাস্ট ইজ হবে, রাইট? গুড, ফাইন, মাশাআল্লাহ। আসো তারপর আসো, হ্যাঁ, 15 নম্বর কোয়েশ্চেন কি বলে? স্বীকার করো, অফ দ্য বিলিয়নস অফ স্টার্স ইন গ্যালাক্সি, অফ দ্য বিলিয়নস, অবশ্যই বিলিয়ন মানে কি? অনেক অনেক, রাইট? তাহলে বিলিয়নে ভুল আছে কি? না, বিলিয়নস, খেয়াল রাখতে হবে। অফ দ্য বিলিয়নস, হ্যাঁ, যখন অনির্দিষ্ট সংখ্যা বোঝায় তখন হচ্ছে যে নাম্বারের সাথে এস বেস যুক্ত হয়। অফ দ্য বিলিয়নস, অফ দ্য হান্ড্রেডস, ওকে, 200 স্টুডেন্টস, 300 স্টুডেন্ট। খেয়াল করো, প্যাটার্নটা খেয়াল করো। হ্যাঁ, দুইটা খেয়াল রাখবা যে সংখ্যা থাকলে, হ্যাঁ, নাম্বারের পরে কি হয়? দুইটা প্যাটার্ন মনে রাখবে। জাস্ট প্যাটার্ন বলে দিই, কোনো সূত্র লাগবে না। যেমন ধরো 100 ধরো টাকা বা ধরো ডলার্স, $100। তার মানে 100 কিন্তু 100ই থাকবে। আবার ধর 200 কিন্তু হয় না, খেয়াল রাখো, বারবার বুঝাই দিচ্ছি প্যাটার্নগুলো। 200 ডলার্সটা শুধু প্লুরাল হবে, ডলার্স। যদি এখানে 500 করো, 5, তাহলে সংখ্যা যতই বাড়ো না কেন 100,000 এগুলো কোনো পরিবর্তন হবে না, ওই মুদ্রার শেষে গিয়ে অ্যাস যুক্ত হবে। এইটুকু বোঝাও। আমি বললাম যে 1 বিলিয়ন, 1 বিলিয়ন ডলার্স, ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন, ডলার, 100, 1000, মিলিয়ন লেখার। তাহলে কি সংখ্যা যতই চেঞ্জ করো আমাদের এই যে মুদ্রার মানগুলোতে কোনো প্লুরাল হবে না, শুধু যেই টাকা পয়সা যা বলছো ওইটা প্লুরাল হবে। কিন্তু সংখ্যা যদি না লিখি তাইলে প্লুরাল করতে হবে। যেমন ধরো ভাইয়া, ব্যাপারটা এইভাবে চিন্তা করো, যেমন 100, তাই না? আমি কি লিখবো? হান্ড্রেডস অফ স্টুডেন্টস, হান্ড্রেডস অফ ডলার্স, হান্ড্রেডস। আমি কি 1 2 লিখি নাই? সংখ্যা যদি না দাও তাহলে হান্ড্রেডস করতে হবে। তাহলে হান্ড্রেডস অফ ডলার্স। সিমিলারলি তাহলে এখানে কি হবে? 200 ধরো 1000 লিখলাম, তাহলে কি হবে? থাউজেন্ডস অফ স্টুডেন্টস। সংখ্যা না থাকলে প্লুরাল, থাউজেন্ডস অফ স্টুডেন্টস। আমরা বললাম ধর হচ্ছে বিলিয়নস অফ
ইউজার্স, ওকে, ধরো ফেসবুকের ইউজার্স, বিলিয়নস অফ ইউজার্স। এই দুইটা প্যাটার্ন মনে রাখবা, তুমি অনেক আগায় যাবা, তুমি অনেক আগায় যাবা বাকি দিচ্ছে, ঠিক আছে, বিলিয়নস অফ ইউজার্স। তাহলে আসি, এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমার কোনো ভুল আসলে নাই, আদতে যৌক্তিকভাবে ভুল নাই। তাহলে অফ দ্য, যেহেতু নাম্বার বলে তাহলে বিলিয়ন্স ঠিকঠাক আছে। অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি, হাউ মাচ আর স্টেবল, হাউ মাচ, তাহলে এইখানে একটা ঝামেলা আছে না, হাউ মাচ, এইটুকু পয়েন্ট করো, হ্যাঁ, হাউ মাচের জায়গায় আমরা একটু পয়েন্ট করে চিন্তা করি এখানে কি ভুল, হাউ মাচে কোনো ভুল আছে কিনা আমরা একটু বের করার চেষ্টা করি। চলো, এইখানে আমার যে সাবজেক্টে দেওয়া ছিল স্টার্স, তাহলে সে কি ছিল, স্টার যে সাবজেক্টটা সেটা কি, সে কিন্তু একটা প্লুরাল নাউন। কিসে আছে, স্টার একটা প্লুরাল কাউন্টেবল নাউন। কি কাউন্টেবল প্লুরাল নাউন, খুব ভালো বোঝো। এই নাউনটা কি, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্ট নাউন, হ্যাঁ কাউন্ট লিখলাম শুধু। এখন আমরা যখন হাউ মাচ বা হাউ মেনি লিখি, এখানে একটা খেয়াল আছে, হাউ মাচ হাউ মেনি কে কার সাথে বসে। তাহলে আমরা এই জায়গায় একটু আমাকে আইডেন্টিফাই করা লাগবে যে কে কার সাথে বসতে পারে হাউ মাচ বা হাউ মেনির ক্ষেত্রে। হ্যাঁ, আসো তাহলে বলো দেখি, একটু চিন্তা করো, তোমার ব্রেনকে একটু কাজে লাগাও। হাউ মাচ হাউ মেনি কে কার সাথে বসে, তাহলে দুইটা প্যাটার্ন, একটা কি আছে হাউ মাচ, হাউ মাচ কার সাথে বসে বলতো ভাইয়া, হাউ মাচ এটা বসে আনকাউন্টেবল নাউন, কার সাথে বসে আনকাউন্টেবল, ওকে, নাউন, আনকাউন্টেবল নাউন। অপরদিকে হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি বসে কার সাথে বলো, হাউ মেনি বসে হচ্ছে কাউন্টেবল নাউন, কি বা প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্ট নাউন, আমি সংখ্যা লিখলাম, ঠিক আছে, কাউন্ট নাউন। শেষ, খেলা আমার মোটামুটি হয়ে গেছে, তাই না? এবার খেলা আমাদের জমে গেছে। এবার চলো দেখি আমরা তাহলে কি পাচ্ছি এই জায়গার মধ্যে। কিন্তু অনেক ব্যাখ্যা আছে এটার মধ্যে, হ্যাঁ, অনেক প্রবলেম এটার মধ্যে, প্রবলেমে ভরপুর। ওকে, আসলে এবার আমরা একটু প্রশ্নটা বিশ্লেষণ করি, আসলে উত্তর কোনটা হবে। তাহলে যখন আমি স্টার্স দিয়েছি প্লুরাল, তাহলে কি হাউ মাচ নিতে পারবো, হাউ মেনি নিতে হবে। তাহলে ভুল আছে কোথায়, ভুল আছে আমাদের এখানে। আর স্টেবল এনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস, বাকিগুলো ঠিকঠাক আছে, একাধিক তো আর ভুল হবে না, তাই না? তাহলে এটা আমাদের ভুল, তাহলে বি নাম্বার ভুল, বুঝছো? ওকে, আসি আমরা একটু, তারপরে কোয়েশ্চেন। চলো, দ্য সিটিজেন্স অফ আ ডেমোক্রেসি টেক পার্ট ইন গভর্নমেন্ট আইদার ডিরেক্টলি অ্যাজ মেম্বার্স অফ পার্লামেন্ট, আ গভর্নমেন্ট, অ্যান্ড ইনডিরেক্টলি বাই ভোটিং ইন ইলেকশনস। এইটা মনে হয় একদম ইজি কোয়েশ্চেন, না? দেখো ভাইয়া, এটা একদম ইজি কোয়েশ্চেন। এইটা একদম আমাদের কিছু কো রিলেটিভ কনজাংশন আছে না, দেখো তো কো রিলেটিভ কনজাংশন কোনগুলো, কো রিলেটিভ কনজাংশন কি কি আছে বলো ভাইয়া। একটা হচ্ছে আমাদের, আমরা কি পাই, একটা হচ্ছে আইদার অর, আইদার অর, আরেকটা আছে কি আমাদের নাইদার নর, তারপরে কি আছে বোথ এন্ড, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, তাই না? এই তো নাকি? তাহলে এবার দেখো কোনটা হবে, একটু চিন্তা করো কোনটা হতে পারে। তাহলে দ্য সিটিজেন্স অফ আ ডেমোক্রেসি টেক পার্ট, রাইট? সিটিজেন্স প্লুরাল ফর্ম, টেকের সাথে ভার্বের সাথে এস বাই এস হয় নাই, ফাইন, ফাইন, কোনো সমস্যা নেই। টেক পার্ট, টেক পার্ট অংশগ্রহণ করা, ইন গভর্নমেন্ট সরকারে, আইদার, তাহলে কোথায় আছে প্রবলেমটা, এইখানে আসতে হবে আমাকে আসতে হবে এই জায়গায়। তাহলে আইদারের সাথে কি যায় আমাদের, আইদারের সাথে কি কোনোভাবে এন্ড যায়, আইদার এন্ড, আইদার স্ট্যান্ড হয় না, তাহলে কি হবে উত্তর, উত্তর হওয়া ছিল আইদার অর হওয়া উচিত ছিল, রাইট? উত্তর হওয়া ছিল আইদার অর, আইদার অর হওয়া উচিত ছিল, এখানে কি হতো, এখানে হওয়া উচিত ছিল আইদার অর। তাহলে যেটা ভুল সেই উত্তরটা আমাদের সঠিক, তাহলে আইদার অর হবে উত্তর, কোনটা হবে আইদার অর। তাহলে কোনটা হচ্ছে উত্তর, উত্তর আমাদের ডি নাম্বার উত্তর সঠিক হচ্ছে। এটা ইজি ছিল কোয়েশ্চেন। তারপরে এনশিয়েন্ট ড্রয়িংস ইন্ডিকেট দ্যাট দ্য স্কিলস অফ জাগলিং ইজ অ্যাট লিস্ট 3000 years old। আমি বলেছিলাম 3, 4, 5 এর পরে কি হয় না, এস বাই এস না, দেখো দিয়েছে কিন্তু
একটু আগে যা পড়ালাম তা এখানে দিয়েছে। ওকে, তাহলে বলেছে অ্যানশিয়েন্ট ড্রয়িংস, যে অনেক প্রাচীন পুরাতন ড্রয়িংগুলো, অ্যানশিয়েন্ট নাকি পুরাতন, অবসোলিউট, অনেক পুরাতন অ্যানশিয়েন্ট ড্রয়িংস। তাহলে সাবজেক্ট কি আছে দেখো তো ভাইয়া, সাবজেক্টটা কিসে আছে? প্লুরাল, রাইট? তাহলে সাবজেক্ট কিসে আছে আমাদের? প্লুরাল। কিসে আছে? প্লুরাল নাম্বার, তাই না? প্লুরাল, প্লুরাল নাম্বার। তাহলে এর সাথে কিন্তু ভার্বের এস বাই এস হবে না, রাইট? তাহলে এখানে ঠিকঠাক আছে, ইন্ডিকেটর ভার্বের সাথে এস বাই এস হবে না, এখানে কোনো সমস্যা নাই। দ্যাট দ্য স্কিল অফ জাগলিং ইজ ড্যাশ, আমরা কি বলি? অন্তত। তাহলে অন্তত শব্দটার সাথে কি যাচ্ছে আমাদের? অন্তত, দেখো তো, অন্তত যখন বলি আমরা, অন্তত পক্ষে, কমপক্ষে, অথবা অন্তত পক্ষে, এইটাকে আমরা কিভাবে বলি? এটাকে আমরা বলছি অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট বলি আমরা, কিন্তু অ্যাট লেস আমরা বলি না, অ্যাট লিস্ট 3000। তাহলে ওই জিনিসটা আমাদের সঠিক আছে, আমরা 3000 হয় না, সংখ্যা না বললে থাউজেন্ডস হয়। তাহলে ইয়ার্স, তাহলে ইয়ার্স তো আমরা যেটা প্লুরাল, ওই যে $3,000, 300 স্টুডেন্টস, তাহলে সেম, এটা কিন্তু আমি একটু আগে পড়াইছি, জাস্ট পড়ানো জিনিস এখানে আসছে। তাহলে কি হবে? অ্যাট লেস উত্তর হয় না, উত্তর কি হয়? অ্যাট লিস্ট, অন্তত পক্ষে। তাহলে যেই ড্রয়িংগুলো বলে যে দ্য স্কিল অফ জাগলিং ইজ অ্যাট লিস্ট 3000 ইয়ার্স ওল্ড, তাহলে জাগলিং করার যে দক্ষতা, এটা অন্তত পক্ষে 3000 বছরের পুরাতন। তাহলে কি হতো? এখানে হওয়া উচিত ছিল অ্যাট লিস্ট, হওয়া উচিত ছিল কি? অ্যাট লিস্ট। তাহলে এইটা ভুল, এইটা উত্তর আমাদের সঠিক। অ্যাট লিস্ট হয়, লেস হয় না, অ্যাট লিস্ট হয় উত্তর, ঠিক আছে? ওকে, তারপরের প্রশ্নে আসি, কি বলেছে 18 নম্বর। ওকে, আরো আমাদের কিন্তু অনেকগুলো পিন পয়েন্ট এরর রাখছে, রাইট? অনেকগুলো, আমি বলেছিলাম যে পিন পয়েন্ট এরর আমাদের সম্ভবত আরো অনেকগুলো আছে, রাইট? চলো আমরা পিন পয়েন্ট এরর আছে আমাদের 20 পর্যন্ত। ওকে, আসি আমরা সলভ করে আগেই, আমরা কোনো তাড়াহুড়া নাই আমাদের জীবনে, সব জায়গায় তো তাড়াহুড়া করে লাভ নাই, তাই না? যেমন একটা ভূমিকম্প হইলো, তাই না? তাড়াহুড়া করে কি করতে পারছি আমরা? তাড়াহুড়া করতে কিছু করা যায় নাই, আল্লাহ সেকেন্ডের মধ্যে খেলা দেখাই দেয়, তাই না? আমরা সারা জীবন লোভ, লালসা, দুর্নীতি, পাপ যাই করি না কেন, যত বড় বড় প্ল্যান, বিজনেস, যত কিছু করি, 1 মিনিট একটা ভূমিকম্প দিবে, পুরো ঢাকা শহর মাটির নিচে দেবে যাবে, পুরো সভ্যতাই শেষ হয়ে যাবে। এত হতাশ হওয়ার, এত দুশ্চিন্তাগ্রস্ত আর কিছু নাই, তাই না? স্রষ্টা প্ল্যান করে রাখছে সব কিছু, তাই না? আসো আমরা একটু দেখি। রশিদ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড সামিনা হ্যাজেন্ট নিদার। এইটা বেশ মজার প্রশ্ন, হ্যাঁ? এই টপিকটা আসছে এগ্রিমেন্ট থেকে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, আসুন যে সেন্টেন্সটা চিন্তা করি। রশিদ হ্যাজ নট, তাহলে রশিদের সাথে কি বসে? হ্যাজ বসে, ফাইন। তাহলে এখানে আমাদের ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কমপ্লিটেড V3, তাহলে ফাইন, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, এখনো পর্যন্ত আমরা বলেছি ইয়েট প্রেজেন্ট পারফেক্টে বসে এবং বাক্যের শেষে বসে, তাও ঠিকঠাক আছে। এখানে আসো, অ্যান্ড সামিনা হ্যাজেন্ট নিদার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে হ্যাজেন্ট কি ধরনের ওয়ার্ড, খেয়াল করো তো। হ্যাজেন্ট, এটা একটা নেগেটিভ, রাইট? এটা কি? এটা নেগেটিভ। আবার এটার পরে যে বসলাম আমরা নিদার, হ্যাঁ, এটাও কি? এইটাও কিন্তু নেগেটিভ ফর্ম। আমরা জানি আমরা একটা বাক্যের মধ্যে ডাবল নেগেটিভ করতে পারবো না, একটা ক্লজের মধ্যে ডাবল নেগেটিভ করা যাবে না। তাহলে এখানে কি হয়ে গেল? তাহলে মূল কথা এখানে কি প্রবলেম দাঁড়ালো? কি প্রবলেমটা হচ্ছে? এখানে ডাবল নেগেটিভ হয়ে গেছে, বা ডাবল নেগেশন বলি আমরা এটাকে। তাহলে এখানে কি হয়েছে? এটা হচ্ছে ডাবল নেগেশন। এখানে প্রবলেমটা করেছে কে? প্রবলেম করেছে ডাবল নেগেশন। তাহলে উত্তর এখানে ভুল আছে, রাইট? এখানে কি হয়েছে? ডাবল নেগেশন, ডাবল নেগেশন। তাহলে এখন চিন্তা করি যে সলিউশন, হোয়াট কুড বি দ্য রাইট অ্যান্সার? এখানে দুইটা অ্যান্সার রাইট হতে পারতো। খেয়াল করো, একটা হতে পারতো হ্যাজেন্ট ইদার, হ্যাঁ, এখানে দুইটা অ্যান্সার হতো। তুমি এইটাকে অ্যাফার্মেটিভ রেখে এটা নেগেটিভ করবা, অথবা এটা নেগেটিভ রেখে এটা অ্যাফার্মেটিভ করবা। ধরো আমি এটা হ্যাজেন্ট রাখলাম, তাহলে অ্যান্সার কি দাঁড়াইতো? হ্যাজেন্ট, তাহলে নাইদারের অ্যাফার্মেটিভ ফর্ম কি? আইদার। অথবা তুমি যদি নাইদারই রাখতে চাও, তাহলে হ্যাজেন্ট দিতে পারবে না, শুধু হ্যাজ। তাহলে কি হবে? সামিনা হ্যাজ নাইদার। তাহলে ধরো তুমি নাইদার রাখবা, তাহলে কি দিবা? হ্যাজটা নেগেটিভ করবে না, হ্যাজ নাইদার। এইটা আমি এটাকে একটা 5 স্টার কোয়েশ্চেন দেবো, এটা একটা 5 স্টার কোয়েশ্চেন, এটা 5 স্টার যোগ্যতা রাখে।
5 স্টার কোয়েশ্চেন এটা। তাহলে খেয়াল করো আমরা কি বললাম, আমরা দুইটা এখানে ব্যাখ্যা দিলাম। একটা হচ্ছে ডাবল নেগেশন একটা বাক্যের ভুল না, ডাবল নেগেশন বাক্যকে ভুল করে দেয়। ভাইয়া কমেন্টে ভূমিকম্প হচ্ছে, আচ্ছা না আমার এখানে তো কিছু মনে হচ্ছে না, ভূমিকম্প না। না ভূমিকম্প হচ্ছে না, হলে তো দেখতে পাইতাম, তাই না? হলে তো অবশ্যই দেখতে পেতাম। ওকে, না এখন আমার তো ভূমিকম্প হচ্ছে না। হ্যাঁ ওকে, আসি আমরা, আমি দেখলাম আমি অনলাইনে নাই, মানে অনলাইনে দেখাচ্ছে না। আচ্ছা একজন বলেছে এই টাইপ কোয়েশ্চেন অনেক ভুল হয়, এটা নিখুঁতভাবে দেখতে হয়, রাইট? নিখুঁতভাবে দেখতে হবে, নিখুঁতভাবে দেখে তো অ্যান্সার করবা, তাই না? নিখুঁতভাবে না দেখলে তুমি কীভাবে সঠিক অ্যান্সার করবা, কীভাবে চান্স পাবা? সো প্রত্যেকটা প্রশ্ন একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা আমি 5 স্টার দিলাম। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা। ডাবল নেগেশন করা যাবে না, হয় তুমি হ্যাজেন্ট আইদার দিবা, নাহলে হ্যাজ নাইদার দিবা, দুটো একটা উত্তর সঠিক হবে। ওকে, আসি আমরা তারপরে। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু একটা 5 স্টার কোয়েশ্চেন, তার মানে যেটা 5 স্টার দিয়েছি মানে তোমাকে এটা 5 বার পড়তে হবে, যেটা 3 স্টারটা 3 বার পড়বা, বুঝছো? স্লাইডগুলো কিন্তু দেখো বারবার পড়ি, তোমরা মনে করো না ফ্রি সার্ভিস মানে বা ফ্রি ক্লাস মানে পেইড বেচে করাচ্ছে না, মানে এটা একদম ফ্রি। এই স্লাইডটা আমি টাইপিস্টকে দিয়ে প্রশ্নগুলো গুছিয়ে দিয়ে আগে টাইপ করিয়েছি, সেটা আমি আবার এটা কারেকশন করেছি। হ্যাঁ, আমার চোখে আবার ভুল ছিল কিছু কিছু জায়গায়, আমি হয়তো সবগুলো পুরোটা দেখতে পাইনি, সুন্দরভাবে গুছিয়েছি স্লাইডটা, আমি প্রিপারেশন নিয়েছি, আমি সেই প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করেছি, তারপর টাইমলি ক্লাসে দাঁড়িয়েছি, ক্লাস করাচ্ছি। এই স্লাইডটা তোমাদেরকে ক্লাসে অ্যাড করে দিব, পিডিএফটা। হ্যাঁ, তোমরা অবশ্যই স্লাইডটাকে ডাউনলোড করে রাখবা, কয়েকবার দেখবা স্লাইডটা, যেখানে 5 স্টার এগুলো 5 বার দেবে, আর যেটা স্টার দিনে একবার পড়লেই হবে, বুঝছো? আসো পরের প্রশ্ন আসো। হ্যাঁ, বাইং ক্লথস আর অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস। প্রশ্ন কিন্তু এটা চিন্তা করলে বুঝতে পারবা। বাইং ক্লথস এটাকে একটা, এটা হচ্ছে একটা, আমরা এটাকে বলি হচ্ছে কি বলা যায়, জিরান্ড ফ্রেজ, তাই না? জিরান্ড, তাই তো? বাইং, এইটুকু যা চিন্তা করো, বাইং। হ্যাঁ, বাইং, ধরো সুইমিং, বাইং, এগুলো কি? এগুলো হচ্ছে একটা জিরান্ড, তাই এগুলো কি? জিরান্ড বা পার্টিসিপল ফ্রেজও বলতে পারো। আচ্ছা, তাহলে এইটা কি একটা বাইং বা সুইমিং? বাইং ক্লথস এটা কাজ না, এটা কাজ, তাই আমরা কি বলি এটাকে? ধরো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? বা জিরান্ড, ধরো জিরান্ড। বাক্যের শুরুতে যে জিরান্ড বা ইনফিনিটিভ থাকে, খেয়াল করো কি? জিরান্ড বা ইনফিনিটিভ ফ্রেজ, খেয়াল রাখো, জিরান্ড অথবা ইনফিনিটিভ ফ্রেজ অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। ইনফিনিটিভ ফ্রেজ সবসময় কি হয় ভাই বলো তো? এগুলো অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। কি হয় এগুলা? সিঙ্গুলার। এখন প্রশ্ন, ভাইয়া এখানে তো ক্লথস আছে, দেখো এখানে প্রশ্নটা কি ক্লথসের সাথে জড়িত নাকি কেনাটার সাথে জড়িত, এটা বোঝার চেষ্টা করো। দেখো তুমি এটা কিভাবে বুঝবা? বোঝার জন্য তুমি জাস্ট একটা মার্ক করো। এখানে এই যে টাইম কনজিউমিং বলছে, সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে কাপড়গুলো সময় সাপেক্ষ ব্যাপার নাকি কাপড়ের যে কেনাকাটাটা, এই কেনাকাটাটা সময় সাপেক্ষ ব্যাপার? তাইলে বুঝতে সহজ। সময় সাপেক্ষ কি? কাপড় কি সময় সাপেক্ষ হইতে পারে? কাজ সময় সাপেক্ষ, কাজ। তাহলে বাইং একটা কাজের নাম, তাহলে কাজ অলওয়েজ কি হবে? কাজ অলওয়েজ সিঙ্গুলার। কাজ কিন্তু প্লুরাল হয় না। যেমন টিচিং ইজ আ নোবেল প্রফেশন, কি লিখবা তোমরা? ধরো ভাইয়া চিন্তা করো, এইখানে আরেকটা তোমরা আরেকটা সেন্টেন্স চিন্তা করো। হ্যাঁ, আরেকটা লজিক চিন্তা করো এই জায়গায়। যেমন ধরো ভাইয়া বললাম যে টিচিং স্টুডেন্টস, ওকে, টিচিং স্টুডেন্টস। এখন তোমরা অ্যান্সার করবা কি? ইজ অথবা আর, কোনটা দিবা বলো তুই? কি? আর নোবেল প্রফেশন, নোবেল প্রফেশন। এই প্রশ্নটা বুঝতে পারলে মনে করবো তুমি একটা বুঝে ফেলছো। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? যদি একটু চিন্তা করো যে কোনটাকে ভাইয়া নোবেল প্রফেশন বলছি, বা নোবেল প্রফেশনটা কি? স্টুডেন্টরা নোবেল প্রফেশন নাকি পড়ানোটা নোবেল প্রফেশন? তুমি মিলাও। যদি টিচিং হয় তাহলে অ্যান্সার হবে কোনটা? ইজ।
যদি স্টুডেন্টস হয় তাহলে অ্যান্সার হবে আর, তাহলে তুমি কোনটা নিবা? তুমি যেটাকে মনে হবে বাক্যের সাথে যাচ্ছে সেটা উত্তর সঠিক। নোবেল প্রফেশন, তাহলে স্টুডেন্টস তো প্রফেশন না, পড়ানোটা এটা কাজটা প্রফেশন, বুঝতে হবে। তাহলে কেনাটা হচ্ছে টাইম কনজিউমিং, কাপড় তো কোনো টাইম কনজিউমিং, কাপড় তো দোকানে বসে আছে, দোকানে পড়ে আছে, ওইটা টাইম কনজিউমিং না, কাজটা কেনাকাটার কাজটা, বুঝা গেল? তাহলে কি এইখানে উত্তর কি হবে? এখানে আসলে উত্তর হচ্ছে ইজ হবে, রাইট? এই উত্তরটা দিলে আমাদের ভুল, এটা আমাদের সঠিক। তাহলে সিমিলারলি আমাদের টাইম কনজিউমিং কিন্তু কাপড় না, টাইম কনজিউমিং কে? আমাদের সময়, মানে কেনাটা। উত্তর কোনটা হবে? উত্তর যেখানে ভুল দিছে দেখো, সরি আমরা মনে এই যে, তাহলে আরের জায়গায় কি হইতো? আরের জায়গায় অ্যান্সার হইতো হচ্ছে ইজ, তাই না? ইজ অ্যান্সার হইলে আমাদের সঠিক ছিল। তাহলে উত্তর ভুল আছে, ভুল আছে আমাদের এ নাম্বারেই ভুল। ইজ আ টাইম কনজিউমিং কি প্র্যাকটিস, বুঝছো? চিন্তা করবা যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ হয়, সুইমিং আর আ গুড এক্সারসাইজ হয় না, বুঝছো? আসো তার পরের কোয়েশ্চেনটা আমরা যাই। হ্যাঁ আসো ভাইয়ারা, চলো পরের কোয়েশ্চেন 20 নাম্বার। আমাদের এইটুকু শেষ করলে আমাদের কিন্তু আমাদের শেষ, মোটামুটি আমাদের এই পর্যন্ত পিন পয়েন্ট এররের ঝামেলাগুলো আমরা আশা করি সলভ করতে পারবো। আফটার শরীফ ইটেন ডিনার, বোঝার চেষ্টা করো, হ্যাঁ একটা পড়াইছি একটু আগে। হি রোড সেভারাল লেটার্স অ্যান্ড ওয়েন্ট টু ব্যাড। তাহলে রাতের খাবার খেয়ে বা খাওয়ার পরে সে বা শরীফ রাতের খাবার খাওয়ার পরে সে কি করলো? সে কয়েকটা চিঠি লিখলো এবং বিছানায় চলে গেলো ঘুমাতে। চেষ্টা করো কি বলছে। এখানে দুইটা টেন্সের সম্পর্ক আছে, আফটার যেহেতু আছে তাহলে বুঝতেই হবে আফটার বিফোর থাকলে এখানে একটা দুইটা টেন্সের সম্পর্ক চলে আসে। তাই আফটারের সম্পর্কটা আমরা মনে হয় এর আগেও পড়েছি একটু আগেই। তাহলে আফটারের সম্পর্কে কিভাবে আমরা লিখি? আফটার কোন টেন্সে হয়? পাস্ট পারফেক্ট। তাহলে আফটার যুক্ত যে ক্লজটা সেটা খেয়াল রাখবা, বারবার বলছে আফটার যুক্ত ক্লজটা। তাহলে আফটার যে ক্লজটা আছে সেটা কি হবে? আফটার যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যেহেতু শুরুতে আমরা ক্লজটা লিখেছি। তাহলে পাস্ট পারফেক্টের সম্পর্ক কার সাথে? আফটারের সাথে। আর বাকি যে ক্লজটা বাকি আছে, তাহলে এই যে এক্সটেনশনটা আছে সেটা কি হবে? সেটা হবে পাস্ট ইনডেফিনিট, রাইট? সেটা পাস্ট ইনডেফিনিট, ওকে? তাহলে আমরা একটু সূত্রে চলে আসি। আমাদের এখানে কি দেওয়া আছে? তাহলে কি বলছে? হি রোড, তাহলে রোড কিসে আছে? পাস্ট ইনডেফিনিট, রাইট? ভি টু। তাহলে এখানে কোনো ভুল নাই, রাইট? এটা ঠিকঠাক আছে, তাই না? আবার দেখো সেভারাল লেটার্স, সেভারাল হচ্ছে একটা মানে প্লুরাল ডিটারমিনার, প্লুরালের সাথে প্লুরাল বসছে, প্লুরাল ডিটারমিনারে প্লুরাল নাউন বসে, মাথা রাখবা। সেভারালের পরে কিন্তু লেটার হবে না, লেটার্স। আবার এখানে ওয়েন্ট দেখো, এইটাও কিসে আছে? ভি2তে, মানে এখানেও কোনো ঝামেলা নাই। তাহলে এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোথায়? এইখানে হওয়া উচিত ছিল কি? আফটার শরীফ হ্যাড ইটেন, এই পার্টটা আমাদের ভুল আছে। তাহলে এইখানে ভুলটা আমাদের কি? এখানে ভুলটা হচ্ছে কি? শরীফের পরে ইটেন সরাসরি না হয় কি হতো? হ্যাড ইটেন। উত্তর হওয়া কি ছিল? উত্তর হওয়া উচিত ছিল হ্যাড ইটেন। তাহলে এইটা আমাদের ভুল, এইটা আমাদের সঠিক উত্তর। তাহলে এটা তো সহজ দিছি, কিন্তু প্রশ্নটা সহজ আছে, কিন্তু অতটা জটিল না। জাস্ট তুমি একটু প্রশ্ন ধরতে হবে যে প্রশ্ন করছে কোন জায়গা থেকে, এইটুকু ধরাটা তোমার কাজ। এইটুকু ধরতে পারলেই মোটামুটি কাজ শেষ, বুঝছো? আচ্ছা আসো আমরা পিন পয়েন্ট এররের ঝামেলা থেকে মুক্তি পেলাম। আসি আমরা একটু, এবার আমরা একটু আজকে ক্লাসে ভোকাবুলারি পড়াশোনা করবো। হ্যাঁ, যে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আমরা ইনশাল্লাহ সেইটা পড়বো। হ্যাঁ আসো, the antonym of detrimental is, ওকে? প্রশ্ন করেছি কি detrimental, ওকে? আমরা যে শব্দগুলোর বিবেচনা করি, detrimental শব্দটা কি? হ্যাঁ, detrimental, ওকে? detrimental মানে কি? দেখো, detrimental খুবই কমন একটা ওয়ার্ড। detrimental সাথে একটা প্রিপোজিশন বসে, মাথায় রাখবে, detrimental to, ওকে? detrimental সাথে কি বসে? টু। আমি একটু লিখে দিলাম যেন তোমরা প্রিপোজিশনটা পড়ে ফেলো। ক্ষতিকর, আমরা আমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে এগুলো দিয়েছিলাম, ক্ষতিকর। হ্যাঁ, detrimental to কি? ক্ষতিকর বা বিপজ্জনক, তাই না? তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ডেট্রিমেন্টাল টু এর সাথে কোন অর্থটা যায় আমরা একটু চিন্তা করি এটা বোঝার জন্য। হ্যাঁ আসো, তাহলে ক্ষতিকরের কি চাইছে? আমার চেয়েছে হচ্ছে বিপরীত শব্দ, তাই না? বিপরীত কোনটা হয়? তাহলে ক্ষতিকরের বিপরীত কি হবে? ভালো বা উপকারী, তাই না? আসো, তাহলে কনজারভেটিভ রক্ষণশীল, এটা কি বিপরীত শব্দ? রক্ষণশীল। তাহলে বলেছে ডেট্রিমেন্টালের বিপরীত কি? রক্ষণশীল। ডেট্রিমেন্টাল কিছু ক্ষতিকর, যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এটার সাথে কনজারভেটিভ যাচ্ছে? রক্ষণশীল না। তাহলে ডিসঅ্যাপ্রোপ্রিয়েট, ডিসপ্রপোর্শনেট মানে বলা হয়েছে যে, অর্থাৎ ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে যেটা আমরা যথোপযুক্ত বলি আর কি,
অনুপযুক্ত, অনুপযুক্ত, হ্যাঁ অনুপযুক্ত। ওকে, তাহলে ক্ষতিকর অনুপযুক্ত কি বিপরীত যায়? আচ্ছা, মিসশেভাস অর্থ হচ্ছে আমরা বলি হচ্ছে যে মানে দুশ্চিন্তাকারী, হ্যাঁ দুশ্চিন্তাকারী বা শয়তানি, শয়তানি বা দুশ্চিন্তাকারী, শয়তানি বা কুচিন্তাকারী, কুচিন্তা, ওকে কুচিন্তা সম্পন্ন মানে খারাপ চিন্তা। তাহলে খারাপ চিন্তা, কুচিন্তা সম্পন্ন খারাপ চিন্তা তো একই রকম না। বেনিফিশিয়াল কি? বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, বেনিফিশিয়াল কি? উপকারী। কোনটা পাচ্ছি সিনোনিম বলো তো, অ্যান্টোনিম। তাহলে ক্ষতিকর, উপকারী, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ডি নাম্বার উত্তরটা সঠিক। তাহলে ডেট্রিমেন্টাল বিপরীত কি পাচ্ছি আমরা? বেনিফিশিয়াল বা উপকারী। আসো ভাইয়া তারপরে কোশ্চেনটি দেখে, ইফ ইউ আর ইমফ্যাটিক, এই দেখো ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, ইমফ্যাটিক, ইফ ইউ আর ইমফ্যাটিক, তাহলে প্রশ্নটি চিন্তা করো, ইমফ্যাটিক মানে কি? ইমফ্যাটিক মানে হচ্ছে ধরো আর আনএবল টু ফরগিভ সামওয়ান, আর আনএবল টু ফরগিভ সামওয়ান, আমরা কি ভুল লিখলাম কোথাও অপশন? ফিল প্রিটি আর ইলাইটেড, না অন্য অপশন একটু ভুল আসছে, হ্যাঁ এখানে একটা অপশন ভুল আছে যদিও, আর আনএবল টু ফরগিভ। আচ্ছা যাই, আমরা ধরে নাও এখানে তিনটা অপশন আছে, তিনটার মধ্যে কোনটা বেটার সেটা উত্তর দিব। ইমফ্যাটিক মানে হচ্ছে সদয়, ইমফ্যাটিক মানে কি? সদয়, ইমফ্যাটিক, ইমফ্যাটিক মানে কি? সদয়, কি সদয়, ঠিক আছে সদয় হচ্ছে খুবই দয়াশীল, ঠিক আছে খুবই দয়াশীল, অর্থাৎ তুমি খুবই করুণা, তুমি মানুষের প্রবলেম বুঝতে পারো, মানুষের মনের কথাগুলো বুঝতে পারো, তার মনে যে সাফারিংস রয়েছে, সরোজ রয়েছে, পেইনস রয়েছে, ওগুলো বুঝতে পারো। এই সব ব্যক্তিকে বলা হয় ইমফ্যাটিক। তার মনের যে গভীরে যে ফিলিং, পেইন, কষ্ট রয়েছে, এটা বোঝার যে চেষ্টা করা, বুঝতে পারার যে সক্ষমতা, দ্যাট ইজ কল্ড ইমফ্যাটিক। তাহলে এর মধ্যে কোনটা হবে দেখো? আর ইলেটেড, ইলেটেড মানে খুবই প্রশংসনীয়। আর আনএবল টু ফরগিভ সামওয়ান, দুইটা যদি একই হয়ে গেছে তাহলে অপশনে ভুল আছে। তার মানে একটা চিন্তা করো, তাহলে তুমি কাউকে ক্ষমা করতে একদমই অক্ষম, তার মানে তুমি অনেক রুড একজন ব্যক্তি, খুবই রিজিড ব্যক্তি, তাই না? অনেক রুক্ষ ব্যক্তি না। কি হবে? ফিল পিটি ফর আদার্স, তুমি অন্যের জন্য কষ্ট বোধ করো, ঠিক আছে কষ্টটা ফিল করো অ্যাটলিস্ট। তাহলে উত্তর দেখো, বারবার বলছি যে এই কয়েকটার মধ্যে যেটা ভালো এটা কিন্তু উত্তর দিতে হবে, এই কয়েকটার মধ্যে যেটা ভালো বেটার লাগবে ওইটা কিন্তু উত্তর সঠিক দিতে হবে। তাহলে আমি মনে করলাম যে এইটা সঠিক না, বাট তিনটার মধ্যে থেকে বেছে নেওয়ার ছাড়া কিছু উপায় আমাদের নাই, ঠিক আছে। আসো ভাই তার পরের প্রশ্ন চলে দেখি। আসো পরে কি বলছে, এন এইটা, এটা কিন্তু জাবিতে প্রশ্ন আসে, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রশ্নগুলো, এগুলো জেইউতে প্রশ্ন আসে ভাইয়া, যাদের জেইউ এবং আরইউ যাদের লক্ষ্য, তোমরা অবভিয়াসলি এই ধরনের টপিকগুলো পড়বা। এন্টোমোলজিস্ট, এন্টোমোলজিস্ট মানে কি? ওকে, এন্টোমোলজিস্ট শব্দের অর্থ হচ্ছে পোকা বা মাকড় বিশেষজ্ঞ, পোকা মাকড় বিশেষজ্ঞ, পোকা মাকড় বিশেষজ্ঞ, ঠিক আছে। খেয়াল করো ভাইয়া, কি বললাম দেখো, এন্টোমোলজিস্ট মানে হচ্ছে যিনি পোকামাকড় নিয়ে গবেষণা করেন, পোকামাকড়ের জাত, পোকামাকড়ের কোনটা ক্ষতিকর, কোনটা উপকারী, কোনটা ফসলের জন্য উপকারী, কোনটার কিভাবে প্রজনন হয়, এই পোকামাকড় নিয়ে যিনি বিশেষভাবে বিশ্লেষণ করেন, গবেষণা করেন, তাকে বলা হয় এন্টোমোলজিস্ট। ওকে, তাহলে এন্টোমোলজিস্টের সাথে কোন শব্দটা যাচ্ছে? স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ সয়েল ক্লাসিফিকেশন, যিনি মাটির বিভিন্ন ধরন প্রকারভেদ নিয়ে গবেষণা করেন। স্টাডিজ ইনসেক্টস, পোকা নিয়ে গবেষণা করেন। স্পেশালাইজেস ইন প্রোভাইডিং হেলথ কেয়ার ফর অ্যানিমালস, যিনি পশুদেরকে চিকিৎসা দেন, তাহলে পশু চিকিৎসা হতো এটা। অ্যাডভোকেটস ফর দ্য প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, যিনি পরিবেশের রক্ষার কাজ করেন, পরিবেশবিদ আমরা বলতে পারতাম, পরিবেশবাদী, তাই না? তো উত্তর হবে ইনসেক্টস, যিনি পোকা মাকড় নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, বিচার বিশ্লেষণ বিবেচনা করেন, বুঝা গেল? এন্টোমোলজিস্ট। উত্তর কি হবে? স্টাডিজ ইনসেক্ট। আসো 23 নম্বর কোয়েশ্চেন আমাদের 24। দ্য সিনোনিম অফ কনকর্ড, ওয়ার্ডটা বেশ গুরুত্বপূর্ণ, আমাদের অ্যাডমিশনে আসতেই পারে। ওয়ার্ডটা কি? কনকর্ড। ওকে, আসো আমরা কনকর্ড শব্দটি বিবেচনা করি। কনকর্ড, কনকর্ড একটা শব্দ, এটা একটা নাউন, অর্থ হচ্ছে কি? কনকর্ড একটা নাউন, অর্থ হচ্ছে ধরো
শেষ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, কনকর্ড মানে কি বলতো? বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব, বন্ধুত্ব, খেয়াল করো, বন্ধুত্ব, অথবা বলতে পারি যে সখ্যতা বা ঐকমত, অর্থাৎ একই সিদ্ধান্তে আসা, সবাই ভালোভাবে থাকা, ভালোভাবে থাকা মানে হারমোনি, হারমোনি, ভালো সিচুয়েশন। তাহলে বলছে এটার সিনোনিম কোনটা, এটার সমার্থক কোনটা পাবা তুমি? আসো, প্রথম শব্দ অ্যানিমোসিটি, শত্রুতা। অ্যানিমোসিটি কি? শত্রুতা। তারপর আসো অ্যামিটি, বন্ধুত্ব, বন্ধুত্ব। অ্যামিটি মানে কি বলতো ভাইয়া? বন্ধুত্ব। ভ্যারিয়েন্স, প্রকার বা বিভিন্নতা, বিভিন্নতা, ঠিক আছে, বিভিন্নতা। তারপর আসি ডিসকর্ড, অর্থ হচ্ছে মতভেদ, মতভেদ। ডিসকর্ড মানে কি ভাইয়া? ডিসকর্ড হচ্ছে কনকর্ডের বিপরীত শব্দ। ডিসকর্ড সরাসরি কনকর্ডের বিপরীত, একমত আর হচ্ছে মতভেদ। তাহলে কোনটা হবে? উত্তর হবে বন্ধুত্ব বা অ্যামিটি। উত্তরটা আমাদের সব থেকে কাছাকাছি। তাহলে কনকর্ডের সিনোনিম চাইছে না, তাহলে সিনোনিম কি হবে? অ্যামিটি। কনকর্ড, অ্যামিটি, ঐকমত, সখ্যতা, বন্ধুত্ব, তাহলে কি হবে? উত্তর হচ্ছে আমাদের অ্যামিটি ওয়ার্ডটা আমাদের সঠিক হবে। হ্যাঁ, তারপর আসো 25, দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ওকে, কি চেয়েছে? ডেভিয়েট শব্দটা সিনোনিম চেয়েছে। চলো, ডেভিয়েট শব্দটা আমি একটু বিশ্লেষণ করি। ডেভিয়েট শব্দ থেকে খেয়াল করো, ডেভিয়েট মানে কি বলো? এটা ভার্ব। হ্যাঁ, ডেভিয়েট, এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, হ্যাঁ, বা ছিটকে পড়া, পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, অথবা লক্ষ্য থেকে ছিটকে পড়া, লক্ষ্য থেকে সরে যাওয়া, সরে যাওয়া। যেমন তোমরা তোমাদের লক্ষ্য থেকে সরে যাও না, তাহলে বলবো ডোন্ট গেট ডেভিয়েটেড ফ্রম ইউর গোল। তোমরা তোমাদের লক্ষ্য থেকে ছিটকে পড়ো না। তাহলে কোনো লক্ষ্য থেকে সরে যাওয়া, তার নিজের যে গোল, তার নিজের যেই টার্গেট, তার নিজের লাইফের যে ভিশন, সেখান থেকে সরে আসাকে বলা হয় ডেভিয়েট। তাহলে কি চেয়েছে? সিনোনিম, তাই না? সিনোনিম আমি দেখি কোনটা যায়। তাহলে কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, ঠিক আছে। তারপর আসো পারভেড। পারভেড মানে হচ্ছে ধরো ক্ষতি করা, মিনিংটা কাছাকাছি এরকম, ক্ষতি করা, ক্ষতি করা, কারো ক্ষতি সাধন করা, ঠিক আছে, পারভেড। ডিগ্রেস, পথভ্রষ্ট হওয়া। ডিগ্রেস মানে কি? পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, ঠিক আছে। তারপর আসি আমরা ভাইয়া অল্টারনেট, অর্থ হচ্ছে বিপরীত হওয়া, ঠিক আছে, বিপরীত হওয়া বা বিপরীতে যাওয়া, অল্টারনেট, ঠিক আছে, কোনো কিছু উল্টো দিকে যাওয়া, বিপরীত দিকে যাওয়া। তাহলে কি হবে? ডেভিয়েট, পথভ্রষ্ট হওয়া। তাহলে পথভ্রষ্ট হওয়া বা লক্ষ্য থেকে ছিটকে পড়া কোনটা হবে? ডিগ্রেস। উত্তর কি হবে? ডিগ্রেস, পথভ্রষ্ট হওয়া, পথ হারানো, ছিটকে পড়া, নিজের গন্তব্য, লক্ষ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, চিন্তা থেকে সরে চলে যাওয়া। আসো পরের প্রশ্ন 26, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস শব্দটার অ্যান্টোনিম কি? হ্যাঁ, বিপরীত চাইছে। আসো, রিগোরাস শব্দটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। রিগোরাস মানে কি? রিগোরাস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিগোরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিগোরাস। হ্যাঁ, খেয়াল করে কি বলেছি আমরা? রিগোরাসের কি চেয়েছি ভাই বলতো দেখি? রিগোরাসের চেয়েছি কি আমাদের অ্যান্টোনিম, রাইট? রিগোরাস একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে খুবই শক্ত বা কঠোর, কঠোর বা শক্ত, কঠোর অথবা শক্ত। তাহলে আমরা এটার সাথে কি মিলাতে পারি এবার? চ্যালেঞ্জিং মানে কি? চ্যালেঞ্জ মানে হচ্ছে বিপদ সংকুল বা কঠিন, তাই না? কঠিন, কঠিন, কঠিন সিচুয়েশন, চ্যালেঞ্জিং সিচুয়েশন। ফ্লেক্সিবল, খুবই কোমল, খুবই নরম, তাই না? ফ্লেক্সিবল কি? খুবই কোমল বা নরম। তারপরে গেছে র্যাভেনাস, অথচ ক্ষুধার্ত, ক্ষুধার্ত হবে, ক্ষুধার্ত। ডমিনেটিং মানে হচ্ছে আধিপত্য, আধিপত্য। হ্যাঁ, আধিপত্য সম্পন্ন আর কি, আধিপত্যপূর্ণ। তাহলে কি আছে? বিপরীত। তাহলে রিগোরাস যদি হয় শক্ত, কঠিন, জটিল, তাহলে কি হবে এর বিপরীত? নরম, কোমল, একদম, তাই না? একদম মানে ফ্লেক্সিবল জিনিস। তাহলে কোনটা হচ্ছে উত্তর? উত্তর হবে আমাদের রিগোরাস বিপরীত কি পাচ্ছি আমরা? ফ্লেক্সিবল। রিগোরাস
ফ্লেক্সিবল, রিগোরাস ফ্লেক্সিবল, নমনীয় কোমল বা নরম। তারপর আসো 27, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্টিনেন্ট। এই ওয়ার্ডটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, রাইট? পার্টিনেন্ট শব্দটা বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমরা এটা 2বার পড়তেছি আজকে নিয়ে। পার্টিনেন্ট শব্দটা কি হবে বলো? পার্টিনেন্ট, পার্টি অ্যান্ড ই, রাইট? পার্টিনেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে বলতো কি? অর্থ হচ্ছে যৌক্তিক বলতে পারো, সামঞ্জস্যপূর্ণ বলতে পারো, তাই না? তাহলে এটার সাথে কি চেয়েছে? আমার সিনোনিম চেয়েছে। তাহলে সিনোনিম কোনটা হবে? এখানে আছে কি আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ হচ্ছে ভুল, তাই না? ইনঅ্যাপ্রোপ্রিয়েট কি? যথোপযুক্ত নয়, তাই না? তাহলে হচ্ছে মানে কেউ অসঠিক বলা যায় বা ভুল বলা যায়, ভুল। ডিস্টার্বড, বিরক্ত। তারপরে আছে রেলেভেন্ট, হচ্ছে প্রাসঙ্গিক। তারপরে আছে পেনেট্রেট, ছিদ্র করা বা ছেদ করা, ছেদ করা বা ছিঁড়ে ফেলা। তাহলে কোনটা যাচ্ছে? রেলেভেন্ট। তাহলে পার্টিনেন্টের সাথে কোনটা যাচ্ছে? প্রাসঙ্গিক বা যৌক্তিক। কোনটা যাবে আমাদের? রেলেভেন্ট, রিলেভেন্ট। ওকে, আসো 28 নাম্বার কোয়েশ্চেন। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেম্পলেট। ওকে, কন্টেম্পলেট মানে হচ্ছে গভীর মনোযোগ দেওয়া। কন্টেম্পলেট মানে কি বলতো ভাইয়া? গভীর মনোযোগ দেওয়া, কন্টেম্পলেট। ওকে, কন্টেম্পলেটের সিনোনিম চেয়েছে, কন্টেম্পলেট। এটা ভার্ব, অর্থ হচ্ছে গভীরভাবে মনোযোগ দেওয়া, গভীরভাবে মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া। তাহলে গভীরভাবে কোনো কাজে মনোযোগ দেওয়া, এটার সাথে কোনটা যায় বলো তো? গভীরভাবে মনোযোগ দেওয়া, এটার সাথে আমরা কোনটা যেতে পারে? আমাদের অর্থ কোনটা মিলে বলো দেখি? লার্ন, শেখা। তাহলে এটাকে যায়, এটাকে সিনোনিম হয়, এই হয় শেখা। আপিল মানে হচ্ছে আবেদন করা, হ্যাঁ, আবেদন করা। আচ্ছা, পন্ডার, মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া। পন্ডার কি? মনোযোগ দেওয়া, কোনো কাজে মনোযোগ দেওয়া। ফরগেট, ভুলে যাওয়া। তাহলে কোনটা যাচ্ছে বলো ভাইয়া? উত্তর কোনটা হবে? পন্ডার, মনোযোগ দেওয়া। শেষ। জাস্ট ভোকাবুলারিতে কিন্তু মনোযোগ রাখলে এগুলো করা মানে খুব কঠিন জিনিস না। 29, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ এনলিভেন। এনলিভেন শব্দটা কি বলতো? এনলিভেন মানে হচ্ছে কাউকে আরো জাগ্রত করে তোলা, কাউকে প্রাণবন্ত করে তোলা, কাউকে আর একটু মানে মানে কি বলা যায়, প্রাণোচ্ছল করে তোলা, হ্যাঁ, প্রাণবন্ত করে তোলা। এটা একটা ভার্ব কিন্তু এনলিভেন। এনলিভেন একটা ভার্ব, এনলিভেন। ওকে, এটা একটা ভার্ব ফর্ম, অর্থ হচ্ছে কি? প্রাণবন্ত করে তোলা, প্রাণবন্ত বা প্রাণবন্ত করা, প্রাণবন্ত করা কোনো একটা জিনিসকে আরো উজ্জীবিত করে তোলা। আরো কি আসে? উজ্জীবিত করা, উজ্জীবিত করা, হ্যাঁ, নিরস একটা জিনিসকে উজ্জীবিত করে তোলা, উজ্জীবিত করা। তাহলে অ্যান্টোনিম চেয়েছে, খেয়াল রাখতে হবে, বিপরীত শব্দ চেয়েছে। উজ্জীবিত করার বিপরীত কোনটা হবে? উজ্জীবিত করা, কাউকে প্রাণবন্ত করে তোলা, আরো একটু মানে মানে খুব লাইভলি করে তোলা, তাই না? লাইভলি। তাহলে কোনটা আসছে বাবা তো একটু? তাহলে ডিপ্রেস, ডিপ্রেস কি? হতাশ করা, হতাশ করা। তাহলে ইমাজিন, কল্পনা করা। তারপরে কি পাচ্ছি আমরা? অ্যাকোস্ট আর হচ্ছে রিফ্রেইন। অ্যাকোস্ট মানে কি? অর্থ হচ্ছে মানে নির্জীবের বিপরীত, মানে উজ্জীবকে নির্জীব করা, নির্জীব করে দেওয়া, নির্জীব করা, নির্জীব করা, নির্জীব করা। ঠিক আছে, এটাকে ধরো মেরে ফেলা আর কি, অ্যাকোস্ট। আর রিফ্রেইন অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। কোনটা হবে বলো তো ভাইয়া? তাহলে উজ্জীবিত করা বা প্রাণবন্ত করার বিপরীত হবে নির্জীব করা। প্রাণবন্ত করে তোলা, উজ্জীবিত করে তোলা, আর একটু খুব মানে মানে কি বলা যায়, একটু এনলাইটেন করে তোলা। তাহলে বিপরীত কি হবে? নির্জীব করা বা মেরে ফেলা কোনো জিনিসকে। তাহলে কি হবে? নির্জীব করা। না, হতাশ করা না, এটা এই অর্থে হতাশ করা আসবে না ভাইয়া, হতাশ করা না। প্রাণবন্ত করা আর হচ্ছে হতাশ করা, ডিপ্রেস কি মানায়? মানাচ্ছে কি এটা? আরেকটু একটু একটু খেয়াল করি, দাঁড়াও।
একটা মিনিট জাস্ট, একটু আমার এখানে ভুল হইতে পারে, হ্যাঁ একটা সেকেন্ড, জাস্ট আ মিনিট। আমি একটু ভোকায়াতে আমার ভুল হইল কি না, না সরি আমার ভুল হয়েছে, তোমরা উত্তর সঠিক, দুঃখিত, তোমরা এটা উত্তর সঠিক বলছো, হ্যাঁ না এটা এই উত্তরটা আমি ভুল দিয়েছি, সরি, তোমরা একটু এটাকে কারেকশন করো ভাইয়ারা, সরি, আই এম রিয়েলি সরি। তাহলে এখানে এখন হচ্ছে অভিযুক্ত করা, দুঃখিত আমি একটু ভুল বলেছিলাম, আই এম রিয়েলি সরি, অভিযুক্ত করা, ঠিক আছে। তাহলে এইবার তোমরা উত্তরটা মনে হয় মিলাইতে পারবা, এইবার একটু ঠিক করো, এবার ঠিক করো, হ্যাঁ বলতো এখন কি হবে, আমি তো কারেকশন করেছি, হ্যাঁ আমি কারেকশন করেছি, উত্তরটা একটু ভুল হয়েছিল আমার, আমি এটার জন্য সরি বললাম, মানে ভুল মানুষ মাত্রই তো বলতে না ভাইয়া, তো ভুল হতে পারে, কোনটা হবে উত্তর কি হবে? এইবার কিন্তু কাছাকাছি অ্যান্সার কোনো আছে, হতাশ করা। তাহলে প্রাণবন্ত করা, উজ্জীবিত করা, কাউকে উৎফুল্ল করে তোলা, বিপরীত হবে হতাশ করে দেওয়া, কথার মাধ্যমে কাউকে একদম ডিপ্রেস করে দেওয়া। এখন কিন্তু উত্তর হবে কোনটা? এ নাম্বার, হ্যাঁ উত্তর এ নাম্বার হবে। 30 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড স্ট্রেসফুল ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং। ক্লোজেস্ট ইন মিনিং মানে হচ্ছে সিনোনিম চাইছে। তাহলে স্ট্রেসফুল মানে কি দেখো তো, স্ট্রেসফুল এটা একটা অ্যাডজেক্টিভ নিশ্চয়ই, যেহেতু ফুল শব্দটা আছে, মানে হচ্ছে চাপযুক্ত বা চাপের মধ্যে থাকা, আর কি খুব ঝামেলার মধ্যে, খুব দুশ্চিন্তা থাকা, চাপযুক্ত বা দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক আছে, চাপযুক্ত অথবা দুশ্চিন্তাগ্রস্ত। তাহলে কোনটা যাচ্ছে? চাপযুক্ত বা দুশ্চিন্তাগ্রস্ত। তার মানে কি পাচ্ছি এখানে? ডিফিকাল্ট, কঠিন, তাই না? কি পাচ্ছি আমরা? কঠিন যাচ্ছে কি? এটা কি সিনোনিম যাচ্ছে? বোরিং, বিরক্তিকর যাচ্ছে কি সিনোনিম? টেন্সড, দুশ্চিন্তাগ্রস্ত। আর টাফ, কঠিন। বলো এবার তোমার মনে হয় অ্যান্সারটা করে ফেলা সহজ হবে। তাহলে কোনটা হবে? দ্য সিনোনিম চেয়েছে ক্লোজেস্ট মিনিং, ক্লোজেস্ট মানে হচ্ছে কাছাকাছি মিনিং, তাহলে কোনটা হবে? সিনোনিম। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এটা হচ্ছে টেন্সড। তাহলে কি হবে? দুশ্চিন্তাগ্রস্ত বা খুবই দুশ্চিন্তায় থাকা, তাহলে কি হবে? টেন্সড। আর স্ট্রেসফুল একই জিনিস, খুবই স্ট্রেসে থাকা, খুবই দুশ্চিন্তা থাকা, খুবই চাপের মধ্যে থাকা। ওকে, আমরা বুঝেছি। চলো আমরা আজকের ক্লাসে 30টা প্রশ্নই রেখেছি, ঠিক আছে? 30টা প্রশ্নে কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কারণ আজকের প্রশ্নগুলো এমন টপিকের ছিল যেগুলো আসলে অনেক বেশি বিশ্লেষণ ডিজার্ভ করে, তাই না? দেখো আমরা আজকের প্রশ্নে আলহামদুলিল্লাহ কতগুলো প্রশ্ন সলভ করলাম, 30টা করেছি, বাট অনেক বিশ্লেষণ, অনেকগুলো ভোকাবুলারি শিখেছি। তোমরা আজকের ক্লাস থেকে মনে হয় মোটামুটি 10টা ভোকাবুলারি ক্লাস যদি করো, 10টার 40টা ওয়ার্ড শিখেছো আজকে, 40 এবং মূল ওয়ার্ড সহ মোট কটা? 50টা ওয়ার্ড শিখেছো। একটা ক্লাসে 50টা ভোকাবুলারি শেষ। আর এগুলো তো মানে বিশ্লেষণের কোনো কমতি রাখে না, একেবারে যতটুকু বিশ্লেষণ পসিবল আমরা করেছি, আমরা চেষ্টা করেছি কোনো ঘাটতি না রাখার জন্য, বুঝছো? প্রত্যেকটা প্রশ্নে হিউজ পরিমাণে অ্যানালাইসিস আছে, প্রত্যেকটা প্রশ্নে হিউজ পরিমাণ সলিউশন আছে। সো কেউ যদি এই ক্লাসগুলো করো, তাও তোমরা যদি ভালো প্রিপারেশন নাও হয়, এমনও হতে পারে যে তোমার কোনো একটা পাবলিক ভার্সিটিতে চলে আসবে, বুঝছো? তাহলে আজকে ক্লাস কেমন লাগলো? তোমরা অবশ্যই বন্দি পাঠশালা গ্রুপে তোমাদের মতামত জানাবা। হ্যাঁ, ফাইনাল ফাইট সিরিজটা ফ্রি হলেও তোমাদের কথা, তোমাদের যে কোনো ধরনের আমাদের ব্যাপারে পজিটিভ কোনো ইমপ্রেশন, আমাদের ব্যাপারে যে কোনো ধরনের অপিনিয়ন, তোমাদেরকে সেটা কতটুকু বেনিফিট করতেছে, কতটুকু তোমাদের আসলে উপকারে আসতেছি আমরা, আমাদের ক্লাসগুলো, আমাদের কন্টেন্টগুলো, আমাদের অ্যানালাইসিসগুলো, তা সত্যি আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে, মোটিভেট করে টু ওয়ার্ক ফর ইউ মোর অ্যান্ড মোর। ওকে, তোমরা তোমাদের মতামত জানাতে পারো বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে, বন্দি পাঠশালা। ওকে, সবাই তোমাদের মতামত জানাবা, ঠিক আছে? আমরা আজকে অল্প সময় রাখলাম, ক্লাসটা ভালো ছিল ফারিয়া, থ্যাংক ইউ ফারিয়া। তবে তোমাদের মতামতগুলো চাই তোমরা গ্রুপে জানাও, যেন আসলে আমিও সেগুলো পড়তে পারি, কারণ এখন তো ক্লাস শেষ করে দিব। তোমাদের মতামত, তোমাদের যে কোনো রিভিউজনে পড়ে আসলে আমি পরবর্তী ক্লাসের জন্য আরও বেশি বুস্ট আপ হই এবং তোমাদের জন্য আরও বেশি পড়ানোর জন্য আমি মোটিভেট হই, ঠিক আছে? ওকে,
50টা না ভাইয়া, না আজকে 50টা পসিবল না, কারণ আজকে 50টা নিলে আমাদের রাত 12টা ক্রস করে যাবে, তাই না? সো আজকে যেহেতু আমরা রাত করে শুরু করেছি, এই জন্য আমরা 11টার মধ্যে আসলে শেষ করাটা আমার প্ল্যান ছিল, কারণ আমাদের নিচের গেট 11টা বাজে বন্ধ করে দেয়। এটা একটা বড় প্রবলেম, বুঝছো? এটা একটা বড় ধরনের প্রবলেম আসলে। ওকে চলো, ইনশাল্লাহ আজকে আমরা শেষ করছি। তাহলে আমরা একটা মনে হয় পোজ দিতে পারি, সেটা হচ্ছে কি, যে কি বলা যায়, রোনালদো পোজ, রোনালদো। ওকে চলো তাহলে ভাইয়ের সাথে ভাইয়া অনেক তো পোজ দেওয়া হয়, আজকে একটু দোয়া করি সমাজ। ওকে চলো আমরা একটু দোয়াই করি আজকে, হ্যাঁ চলো দোয়া করি। হ্যাঁ আমরা সিম্পলি দোয়া করি যে আজকে পোজ না দিই। চলো তোমার কথা রাখলাম, সে হচ্ছে পরম করুণাময় স্রষ্টা আল্লাহর কাছে, রহমানুর রাহিমের কাছে আমাদের দোয়া, আজকে আমরা আজকে হাত তুললাম। আল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় তোমার আসলে বান্দারা, তারা অনেক বেশি অপারগ, তারা অনেক বেশি আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে তারা না, তারা অনেক বেশি ভুল করেছে। আমি আল্লাহ অনেক বেশি পাপগ্রস্ত, স্রষ্টা আমি অনেক বেশি পাপগ্রস্ত। আপনার কাছে হাত জোর করে আজকে আমরা প্রার্থনা করছি, আজকে এই ভূমিকম্প প্রবণ এক ধরনের ভয়ের মধ্যে, এক ধরনের আতঙ্কের মধ্যে আমরা আসলে জীবন কাটাচ্ছি। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষার্থী তারা ঢাকা ভার্সিটির সহ বিভিন্ন পাবলিক ভার্সিটির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের অনেকের প্রস্তুতি ভালো, অনেকের প্রস্তুতি খারাপ, অনেকে অনেক পড়াশোনা করেছে, অনেক পড়াশোনা করে নাই। দিন শেষে তারা সবাই একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে। আল্লাহ, যারা এই পরিশ্রম করে যাচ্ছে, আপনাকে সহায় রেখে, আপনাকে একমাত্র ভরসার জায়গাকে কেন্দ্র করে আপনি তাদেরকে হতাশ করবেন না, আপনি তাদের বাবা মায়ের চোখে জল দিবেন না। তাদের বাবা মা যেন গর্ববোধ করে, তাদের শিক্ষকরা যেন গর্ববোধ করে, তারা যেন সফল হয়, তারা যেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করার স্বপ্ন দেখে, এবং সেই উচ্চশিক্ষা অর্জন করে যেন তারা আপনারই তরে কাজ করে এবং দেশের জাতির উন্নতিতে কাজ করে, সেই তৌফিক সবাইকে দান করেন। সবাই পড়ি আমরা, তাই না? সবাই আল্লাহ আমাদের সকল গুনাহকে মাফ করে, সকল ধরনের ভুল ত্রুটিকে মাফ করে আমাদেরকে আপনার সঠিক পথে থাকার তৌফিক দান করেন, এবং আমরা যে গন্তব্যের জন্য পরিশ্রম করছি সেই গন্তব্যকে আপনি সফলতায় দান করেন। ঠিক আছে? ওকে, আমিন। ওকে, সবার সফল হবো তোমরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।